কি হলো? এইভাবে আমাকে এই নিস্তব্ধ জায়গায় কেন নিয়ে আসলে? তোর সাথে রোমান্স করার জন্য তোকে এইখানে নিয়ে আসলাম। সুইটে ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁট চষতে লাগলো। আমি তো তার কাণ্ড দেখে অবাক। এই মেয়ে কি লজ্জাশরম বলতে কিছুই নেই? আমি চালানোর চেষ্টা করেই যাচ্ছি। এই ছেলে, এদিকে আয়। জি আপু, আমাকে বলছেন? এখানে কি তুই ছাড়া আর কেউ আছে? আমি চারপাশে দেখে বললাম, আপু আছে তো। সুইটি বাইকের উপর থেকে নেমে বলল, ওই তুই আমার সাথে ফাজলামো করিস? আমি কেন আপনার সাথে ফাইজলামি করবো? তাছাড়া কলেজের মাঠে তো অনেক ছেলে মেয়েকেও দেখা যাচ্ছে। এইখানে এসে দাঁড়া। তারপর আমি তার বাইকের সামনে গিয়ে দাঁড়ালাম। ওই তোকে কি আমি বাইকের সামনে দাঁড়াতে বলছি? আপনি তো বললেন এখানে এসে দাঁড়াতে। বাইকের পেছনে এসে দাঁড়া। শালা কোন ঝামেলায় পড়লাম নিজেও জানি না। তারপর পিছনে এসে দাঁড়ালাম। প্রায় কিছুক্ষণ পর, ওই তুই কেন বুঝিস না আমি তোকে অনেক ভালোবাসি, তাই তো তোকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমি সহ্য করতে পারি না। কেন বুঝিস না? তোমার মাথা কি ঠান্ডা হয়েছে? ঠান্ডা হলে আমি কিছু কথা বলতে চাই। চোখে পানি মুছতে মুছতে বলল, বলো। তুমি আমাকে অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখলে তুমি সহ্য করতে পারো না। তেমনি আমিও তোমাকে এই ড্রেসে দেখলে আমি সহ্য করতে পারি না। তোমাকে কতবার বলেছি তুমি ছেলেদের পোশাক পরে আসবে না। বাইক থেকে নামতে নামতে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। এ কানে ধরে বলছি, আমি আর এই পোশাক পরে আসবো না। আচ্ছা ঠিক আছে, যদি কোনো দিন ওই পোশাকে তোমাকে দেখি তাহলে বুঝবে আমি কি জিনিস। সুইটি আমার গালে আলতো করে হাত দিয়ে বলল, ওরে বাবারে, আমার বাবুটা দেখছি রাখতেও জানে। আর এই বাইক নিয়ে কোনো দিনও কলেজে আসবে না। বাসায় তো গাড়ি আছে, ওইটা নিয়ে আসো। যদি বাইক নিয়ে কোনো দিনও আসো তাহলে তোমার সাথে আর কোনো দিনও কথা বলবো না। সুইটি আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, আর কোনোদিনও বাইক নিয়ে আসবো না। এই কি করছো? কলেজে সবাই তো আমাদের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকলে কি হয়েছে? আমি আমার বরকে জড়িয়ে ধরেছি। তুমি মনে হয় কাল থেকে খাবার খাওনি। চলো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে। চলো। আচ্ছা চলো। তারপর আমি বাইক স্টার্ট দিলাম। সুইটি এসে আমার পিছনে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। চলেন আপনাদেরকে রেস্টুরেন্টে যেতে যেতে পরিচয়টা দিই। আমার নাম রাসেল মাহমুদ নিলয়, বাবা মায়ের বড় ছেলে। আমার একটা ভাই আছে। আর এতক্ষণ যার সাথে কথা হলো সেই রাগী টাইপের একটা মেয়ে, যেটা বলে সেটাই করে। তার নাম সুইটি, বাবা মায়ের একমাত্র মেয়ে। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দরী, ডানাকাটা পরীর মতো। আমার বাবা একজন চাকরিজীবী। বাবা ট্রান্সফার হয়েছে, এইখানে আসতে হয়। বাসা ঠিক করে একদিন বিকেলে আমি একা একা ঘুরতে বের হই। রাস্তা দিয়ে একা একা হাঁটতেছি, হালকা বাতাস বইছে। হাতে হাতে একটা দোকানের সামনে চলে আসলাম। দোকানটা পার হতে দেখতে পেলাম 4-5 জন মেয়ে গোল করে কথা বলতেছে। সবার গায়ে পুরুষের পোশাক। হঠাৎ তাদের গায়ে ফাঁক দিয়ে একটা মেয়েকে দেখে আমার চোখ আটকে যায়। মেয়েটা বেশ সুন্দর করে কথা বলতেছে। তার বেচা বেচা ঠোঁটগুলো একে অপরের সাথে ছোঁয়া লাগতেছে, তার খোলা চুলগুলো উঠতেছে। আমি তার দিকে এক নজরে তাকিয়ে আছি। হঠাৎ মেয়েটা আমার দিকে তাকিয়ে দেখলো আমি তার দিকে তাকিয়ে আছি। তখন মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ লক্ষ্য করলাম আমার দিকে তার বান্ধবীরা আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু ওই মেয়েটা তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ে নাই, আমার দিকে টপ টপ করে তাকিয়ে আছে। তার বান্ধবীরা আমার কাছে এসে আমার সাথে কলার ধরে বলল, ওই ছেলে, আমাদের দিকে এমন করে তাকিয়েছিস কেন? আরে আপু কি করছেন? এইভাবে শার্টের কলার ধরে কেউ কথা বলে? কেউ বলে বা না বলে, আমার ওটা দেখার বিষয় না। এইভাবে আমাদের দিকে তাকিয়ে আছিস কেন? আমি কখন আপনাদের দিকে তাকিয়ে থাকলাম? ওই একদম মিথ্যা কথা বলবি না। তাছাড়া তোকে তো কোনোদিনও এইখানে দেখি না। তুই কি আমাদের এলাকায় নতুন আসলি নাকি? জি আপু, আমি আজকে আসলাম। আচ্ছা ঠিক আছে, এদিকে কেন আসলি? না মানে বাসাটা নতুন আর এলাকাটাও নতুন, তাই ঘুরতে বের হয়েছি। তার সামনে একটা খুব সুন্দর সাদা বক দেখে আমার চোখ আটকে যায়। আর আপনারা মনে করছেন আমি আপনাদের দিকে তাকিয়ে আছি? ঠাটা মিছা কথা বললাম। আচ্ছা ঠিক আছে, আমরা হলাম এই এলাকার বড় বোন, আমাদের দেখলে সালাম দিবি। জি। হঠাৎ ওই মেয়েটা এসে বলল, ওই তোকে কেন সালাম দিবে? তোরা বাইকটা নিয়ে চলে যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। সুইটি, কিন্তু তুই এখানে একা একা কি করবি? বৃষ্টি, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই এখন যা।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুই কেন এইখানে থাকতে চাস। একটা দিমু, এখন চলে যা। তারপর সুইটির দল চলে গেল। চলেন, তোমার সাথে হাঁটতে হাঁটতে পরিচিত হই। আচ্ছা চলেন। আমার নাম সুইটি, তোমার নাম কি? আমার নাম রাসেল। তো এখানে নতুন নাকি? তোমাকে তো আগে কখনো দেখি নাই। জি আপু, আজকে বাবা ট্রান্সফার হয়ে এই এলাকায় বদলি হয়েছি। এই, আমি তোমার কোন কালের আপু? আসলে বৃষ্টি আপু তো আপনাদের আপু আর সালাম দিতে বলেছে। এখন থেকে আমাকে আপু বলবে না, আমাকে আমার নাম ধরে ডাকবে। কিন্তু আপনি তো আমার বড়। তাতে কি হয়েছে, আমাকে তুমি করে ডাকবে। আমরা হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে চলে আসলাম। আমরা এখন কোথায়, আর এই নদীটার নাম কি? আমরা এখন মনখানি আছি, আর এই নদীটার নাম মনখানি নামে পরিচিত। আমরা এইখানে কেন আসলাম, তোমাকে কিছু কথা বলতে। আমি তোমাকে আমার প্রিয় একটা জায়গায় নিয়ে আসলাম। আজ থেকে তুমি আমার সব কিছুর ভাগিদার হবে। মানে কি, বুঝতে পারি নাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাসেল। আমি তো সুইটির কথা শুনে কিছুটা স্তব্ধ হয়ে গেলাম। এই মেয়েটা কি বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথম দেখাতে কি কেউ ভালোবেসে ফেলে? কি হলো, কিছু বলছো না কেন? আপনার সরি, তোমার কোথাও ভুল হচ্ছে। এটা ভালোবাসা না, এটা ভালো লাগে। তুমি ভালো লাগে কি ভালোবাসা বলতেছো? না, এই প্রথম আমি তোমাকে দেখে নর্মালভাবে কথা বলছি, আর তোমার চোখগুলো যেন আমার চোখের সাথে কথা বলতে চায়। আচ্ছা মানলাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমারও তো তোমাকে প্রথম দেখাতে ভালো লেগে যায়। ভালো লাগলেও কি সবাইকে ভালোবাসা যায়? সবাইকে ভালোবাসা যায় না। তাছাড়া আমিও তোমাকে ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না? তুমি কি 8-10টা মেয়ের মতো সাধারণ হতে পারবে? সুইটি মাথা নিচু করে ফেললো। জানি পারবে না। তারপরে আমি ওইখান থেকে চলে আসলাম। এমন করে কিছুদিন চলে গেল। কাল থেকে কলেজে যাব। পরের দিন সকালে উঠে রেডি হয়ে কলেজে চলে আসলাম। গেটে ঢুকতে আপনারা কি ভাবছেন, থাপ্পড়গুলো আমার গালে পড়েছে? আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে তাড়াতাড়ি বাস্তবে চলে আসুন। থাপ্পড়ের শব্দ শুনে সামনে তাকিয়ে দেখি সুইটি বাইকে বসে আছে, আর তার বান্ধবীর একটা ছেলেকে 3টে থাপ্পড় দিয়ে উঠবোস করাচ্ছে। আমি সামনে দিয়ে যেতেই বৃষ্টি আমাকে ডাক দিল। এই রাসেল, এদিকে আসো। আমার নাম শুনে সুইটি পিছনের দিকে তাকালো। আমাকে দেখে বেশ অবাক হলো। তার চোখ দেখেই বুঝতে পারলাম। তুমি এইখানে? কেন আসতে পারি না? তা না, কিন্তু কোন ইয়ারে? অনার্স 3য় বর্ষ। ভালো। তা ভালো করে পড়ালেখা করবে, আর কোনো মেয়ের দিকে তাকাবে না। আর কালকে ব্যবহারের জন্য সরি। না ঠিক আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। তারপর ক্লাস খুঁজতেছি, এমন সময় আমার কাঁধে কে যেন হাত দিল। আমি পিছনে ফিরে তো অবাক। আরে আপনি, সরি তুমি এখানে? আমি সুইটিকে বললাম। কেন, অন্য কেউ আসার কথা নাকি? না মানে তোমাকে তো নিচে দেখেছি, সেই জন্য বললাম। তুই এত বৃষ্টির সাথে কি কথা বলিস? তার সাথে আমি কখন কথা বললাম? সে তো আমার সাথে কথা বলতে চলে আসে। আজ থেকে ওই মেয়ের সাথে কথা বলবি না। যদি বলি? সুইটি রেগে আমার দিকে আসতেছে। কি বললি? তুই আমার কথা অমান্য করবি? আমাকে পায়ে কে আর দিলাম এক দৌড়ে ক্লাসরুমে চলে আসলাম। এখনো কিন্তু ক্লাসরুম চিনি না, দরজার সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার সামনে একটা মেয়ে এসে বলল, হাই, আমি মিম, আপনার নামটা বলবেন প্লিজ? আল্লাহ গো, কোন ঝামেলা ফেললে আমাকে। ডান দিকে গেলেও মেয়ে, বাম দিকে গেলেও মেয়ে। এতগুলো মেয়ে আমার কপালে দিতে হয়? আমাকে যদি এতগুলো মেয়ে দাও, তাহলে আমার মতো যারা সিঙ্গেল আছে তারা তো একটাও গার্লফ্রেন্ড পাবে না। কি হলো, আপনি কি ভাবছেন? মিমের কথায় আমার ঘুর কাটলো। না কিছু না, আমার নাম রাসেল। এদিক ওদিক তাকিয়ে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিলাম। মেয়েটা হাত মিলিয়ে বলল, আপনি এই দিক ওই দিক কি দেখতেছেন? না মানে ক্লাসরুম খুঁজতেছি। তো আপনি কোন ইয়ারে পড়েন? আমি অনার্স 2য় বর্ষে পড়ি। আপনি? ও, আমিও। চলেন ক্লাসরুমে যাই। তারপরে মিমের সাথে ক্লাসরুমে চলে আসলাম। ক্লাসরুমে এসে বেশ ভালো হলো। কিছু গুলুমুলু গালওয়ালা মেয়ে বন্ধু পেলাম, আর কিছু গোল ফ্রেমে চশমাওয়ালা ছেলে বন্ধু পেলাম। আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি! ওহো হ্যাঁ, মনে পড়েছে, আমার মুখ দেখে ঘুম থেকে উঠেছি।
ক্লাস শেষ করে বের হলাম। যখন গেট দিয়ে বের হব তখন আমার গালে দুটো থাপ্পড় পড়লো। কে মেরেছে দেখার জন্য ফিরতে তো আমি অবাক। সুইটির চোখ রক্ত বর্ণ ধারণ করে দাঁড়িয়ে আছে। আমি গালে হাত দিয়ে বললাম, কেন মেরেছো? সুইটি রেগে বলল, তুই ওই মেয়ের সাথে এত কি কথা বলিস? কোন মেয়ে আর কোথায় কথা বললাম? এখন ন্যাকা সাজা হচ্ছে তাই না? তুই ওই মিম নামের মেয়ের সাথে কথা বলিস নাই? আরে ও তো আমার ক্লাসমেট, তাই তো তার সাথে কথা বললাম, তাছাড়া আর কিছু না। তুই যেন আর ওই মেয়ের দিকে না যাস। ওই তো আমার ক্লাসমেট, আর তাছাড়া আমার বান্ধবীও হয়। তার সাথে কি কথা না বললে থাকা যায় বলো? আমি কেন তোকে কৈফিয়ত দিতে যাব? আচ্ছা ঠিক আছে, তবে কম মিলামিশা করবি। আমি চুপ করে আছি। কি হলো, কথা বলিস না কেন? আমি বাসা চলে যাব, কথাটা বলে হাঁটা দিলাম। সুইটি আমার কাছে দৌড়ে এসে আমার হাতটা ধরে বলল, আমার উপর রাগ করছো তাই না? বিশ্বাস করো, আমি তোমার গায়ে হাত উঠাতে চাই না। সুইটি আমার হাত ধরে বলল, আপনার কথা শেষ হয়েছে? তাহলে এখন আমি যেতে চাই, আমার বাসায় কাজ আছে। হাঁটা দিলাম। সুইটি হাঁটু গিরিয়ে রাস্তায় বসে পড়লো। আমার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি যতক্ষণ পর্যন্ত তার আলগায় হয়ে যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত সেই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একবার পিছনে ফিরে তাকিয়ে দেখলাম সুইটি এখনো আমার দিকে তাকিয়ে আছে। আমি তারপরে চলে আসলাম বাসায়। বাসায় এসে কলিং বেল চাপলাম। মা এসে দরজা খুলে দিল। কি রে আব্বু, কলেজে কেমন লাগলো? আম্মু আমাকে জড়িয়ে বলল, মা আজকে দিনটা অনেক ভালো কাটলো, যা কখনো বলতে পারবো না। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, কেন, এমন কি পেয়েছিস যে কোনো দিন ভুলতে পারবে না? মা কথা উত্তর না দিয়ে আমাকে কি দরজার বাহিরে দাঁড়িয়ে করিয়ে রাখবে? আয় ভিতরে আয়। তারপরে বাসার ভিতরে এসে ফ্রেশ হতে চলে গেলাম। সুইটি এখনো রাস্তায় বসে আছে। কিছুক্ষণ পর তার বান্ধবীরা এসে তাকে বলতে লাগলো, এই সুইটি, তোর কি হয়েছে? আর এইভাবে রাস্তায় বসে আছিস কেন? কিছু না, চল বাসায় যাব। তারপর তারা বাসা চলে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হলাম। আম্মু আব্বু কোথায়? অফিসে গেছে, আম্মু আব্বু কখন আসবে? কিছুক্ষণ পর চলে আসবে। আচ্ছা, আব্বু আসলে আমাকে ডাক দিয়েন, আমি রুমে আছি। আম্মু কাছে এসে বললাম। বুঝতে পেরেছি, আমার কাছে কেন আসলি? তারপর আম্মু আমার কপালে একটা পাপ্পি দিল। আচ্ছা আম্মু, রাব্বি কোথায়? সে স্কুলে গেছে। আচ্ছা, তোর গালে ওটা কিসের দাগ? এই রে, ধরা পড়ে গেলাম নাকি? আমার গালে কি তাপ্পা দাগ আছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মা, এটা কিছু না, আসার সময় কিসের জন্য লেগে গেছে। দেখে শুনে চলতে পারে না? আচ্ছা আমি যাই। রুমে গেলাম। তারপর রুমে এসে আয়নায় এসে দেখলাম গালে দাগ আছে কিনা। ও, এই জন্যই আম্মু বুঝতে পারে নাই আমার গালে একটু দাগ পড়েছে। সেই জন্য মা আমাকে সন্দেহ করেছে। কিছুক্ষণ পর আব্বু আসলো আর রাব্বি আসলো। রাব্বি হলো আমার ছোট ভাই। সবাই একসাথে বসে লাঞ্চ করলাম। পরের দিন আমি তো কলেজে এসে অবাক। সুইটির চোখ ফোলা ফোলা, মনে হয় সারা রাত ঘুমাইনি। তাতে আমার কি? তারপর তাদের সামনে দিয়ে না ঢুকে পিছনে রাস্তা দিয়ে চলে আসলাম। ক্লাসরুমে ঢুকে দেখলাম আমার বন্ধুরা সবাই বসে আছে। আমি তাদের মাঝে এসে বসে পড়লাম। ওই এটা কি হলো? কি হলো মানে? তুই দেখতে পারলি না? কি হলো? নাকি তো চোখ কানা? ওই একদম ফালতু কথা বলবি না। ওরে আমার গুলু গুলু বান্ধবী, তার গাল ধরে বললাম। ওই কি করছিস? ক্লাসে ছাত্রছাত্রী আছে, দেখতে পাস না? এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তুই আমার বান্ধবী, তাই তো তোর গালে হাত দিলাম। এতে অন্য কেউ কেন বলবে? থাক, তোকে আর বলতে হবে না। ব্যাপারটা কি বলতো? কি সে ব্যাপার? আজকে তোকে এত খুশি খুশি লাগতেছে কেন? ওই এই ব্যাপার? শোন তাহলে, আজকে আমার মনটা খারাপ, তাই তোদের সাথে আজগুলি কথা বলে ফাইজলামি করে মনটা ভালো করতেছি। এটা কেমন কথা? যাই হোক, কিন্তু কেন মন খারাপ বলতো? ভাবি ছ্যাঁকা দিয়েছে নাকি? ফিক ফিক করে আসতে হবে না পেতনি। আমার কি গার্লফ্রেন্ড থাকলে এইখানে তোর সাথে কথা বলতাম? মুহূর্তের মধ্যেই মিমের হাসা বন্ধ হয়ে গেল। কি? আমি পেতনি? তো এইখানে কি তোর সাথে আর কোনো মেয়ে আছে নাকি যে তাকে পেতনি বলবো? ক্লাসের সবার মনোযোগ এখন আমাদের দিকে। আমি পেতনি হলে তো 14 গোষ্ঠী পেতনি বর। ওই আমার আব্বুর কি বউয়ের অভাব পড়েছে যে তোর মতো পেতনিকে বিয়ে করবে? তাছাড়া আমার আব্বু আর বিয়েও করবে না।
তোর আব্বুকে কে বিয়ে করতে বলেছে? কে? আমি বলেছি? তোর মতো তোদের গোষ্ঠীর মধ্যে যারা আছে তাদের কথা বলেছি। আমার গোষ্ঠীর যেই সব আমার মতো স্মার্ট ফলাপান আছে, তাদেরকে তো একটা একটা পরীর মতো রাজকুমারী আছে, যা রাজকুমারী ছেড়ে কোন দুঃখে তোর মতো পেতনিকে বিয়ে করতে যাবে? শালা শুধু আমার নেই, বোন আমার ধুকো বান্ধবী আমারটা না ফাটা কপাল। তোর ফাটা কপালে হবে কি, ওই জাব্বার আলীটার হবে, কারণ তুই শুধু আমার মতো মেয়েদের সাথে ঝগড়া করিস। মিম খুব নরম সুরে কথাগুলো বলল। ওরে আমার গুরু গুরু বান্ধবীটা দেখছি কান্না ভাবো করতে জানে। আচ্ছা ঠিক আছে, আর তোর সাথে ঝগড়া করব না। হঠাৎ কারো হাতের তালি শব্দে আমাদের ঘুর কাটলো। দেখতে পেলাম আমাদের ক্লাসমেট বন্ধুর হাত তালি দিচ্ছে। আমাদের কারো মনে ছিল না আমরা যে ক্লাসে আছি। ব্রো, সেই হয়েছে, অসাম, এক কথায় অসাধারণ। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝেও একটা ভালো লাগা কাজ করতেছে তোমাদের কাণ্ড দেখে। আমরা ভাবতেও পারি নাই তুমি কালকে এসে আজকে মিমের সাথে এইভাবে মিশতে পারবে। মিম তো লজ্জায় বেঞ্চে মুখ লুকালো। কি মিস মিম, এত লজ্জা পেলে হবে? এইখানে আমরা সবাই ক্লাসমেট, সো এইখানে সবাই বন্ধু। তারপর স্যার চলে আসলো, সবার যার যার সিটে বসে পড়লো। আমরাও ভালোভাবে বসলাম। তারপর ক্লাস শেষ করে স্যার চলে গেল। কলেজ ছুটির পর ক্লাস থেকে বের হয়ে বারান্দা দাঁড়িয়ে আছি। হঠাৎ মিম দৌড়ে এসে আমাকে বলল, কি রে, রাগ করেছিস আমার সাথে? আমি মিমের কথা শুনে চমকে উঠলাম। তারপর তার দিকে ফিরে বললাম, কেন রাগ করব? তো 14 গোষ্ঠীর কথা বলেছি তাই মনে হয় রাগ করেছিস। আরে না। তাহলে আমার সাথে ক্লাসে একটাও কথা বলিস নাই কেন? তুই তো লজ্জা পেয়ে চুপ হয়ে গেলি, তাই তো তোর সাথে কথা বলি নাই। আচ্ছা তোর নাম্বারটা দে তো। কেন, নাম্বার দিয়ে কি করবি? যদি কোনো কিছু ভুলে যাই তাই তোর কাছ থেকে জিজ্ঞাসা করব। আচ্ছা নে, 017। আচ্ছা ভাই, ভালো থাকিস, গাড়ি চলে আসছে। তারপর মিম চলে গেল। আমি নিচে এসে বাসার দিকে রওনা দিলাম। পিছন থেকে হঠাৎ কেউ একজন আমার হাত ধরলো। আমি পিছনে ফিরতে সে আমার বুকে এসে গোপটি মেরে জড়িয়ে ধরলো। আমি তো অবাক। সাথে সাথে বললাম, আপনি কে আর আমাকে জড়িয়ে ধরছেন কেন? কিন্তু আমি ব্যর্থ। আমি তাকে ছাড়াতে পারলাম না, কারণ সে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তার মুখটা আমার বুক থেকে উঠিয়ে দেখে আমি তো অবাক। আরে এটা তো নীলিমা আপু। আরে নীলিমা আপু কি করছেন? তারপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, রাসেল কেমন আছো? আমি ভালো আছি, আপনাদের কি খবর? ভালো আছি। তুই এখানে কেন? আমি এই কলেজে এডমিশন হয়েছি। তো ভাইয়া কেমন আছে? একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, ভালো আছে। আন্টি আঙ্কেল কেমন আছে? ভালো আছে। আর আপনি এইখানে কেন? চল ওইখানে বসে বলি। নীলিমা আমার হাত ধরলো। হঠাৎ বাম সাইডে চোখ পড়লো। হায় হায় আল্লাহ, জানেন না সুইটি আসতেছে এদিকে। নীলিমাকে নাও জানিয়ে থাপ্পড় মেরে ফেলে সুইটি কাছে এসে বলল, আমি তো শুনে অবাক। আরে নীলিমা আপু, আপনি এখানে? আর আপনি রাসেলকে চিনেন নাকি? আমি সুইটির কথা শুনে অবাক হয়ে গেছি। এই মেয়ে নীলিমা আপুকে কি করেছিনে? নীলিমা আপু অবাক হয়ে বলল, কিন্তু তুই কিভাবে রাসেলকে চিনিস? তুমি 2 মিনিট ওখানে দাঁড়াও, আমরা এখন আসতেছি। বলে সুইটি আমার হাত ধরে টানতে টানতে একটা নির্জন জায়গায় নিয়ে আসলো। কি হলো, এইভাবে আমাকে এই নিস্তব্ধ জায়গায় কেন নিয়ে আসলে? তোর সাথে রোমাঞ্চ করার জন্য তোকে এইখানে নিয়ে আসলাম। সুইটের ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁট চষতে লাগলো। আমি তো তার কাণ্ড থেকে অবাক। এই মেয়ে কি লজ্জাশরম বলতে কিছুই নেই? আমি ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু আমি ছাড়াতে পারছি না। আমি ব্যর্থ হয়ে গেলাম। সুইটি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ছাড়াতে না পেরে আমি তো তার কাজে রেসপন্স দিচ্ছিলাম। তাই কিছুক্ষণ পর সে আমাকে ছেড়ে দিল। সুইটি হাঁপাচ্ছে হাঁটুতে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে দুষ্টুমি হাসি দিল। আমি বুঝতে পারছি সে কেন দুষ্টুমাকে হাসি দিল। তাই আমি তাড়াতাড়ি হাঁটা দিলাম, কিন্তু আর হাঁটতে পারছিলাম না। পিছন থেকে সুইটি আমার শার্টের কালার ধরলো। শালা, এই মেয়ে আমাকে কি পেয়েছে? আমাকে তার দিকে ফিরিয়ে আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ ভালো লাগতেছে,
কিন্তু সে আমার ঠোঁট চষতে চষতে লাল করে ফেলেছে। হায় আল্লাহ, আমার ঠোঁট কি খেয়ে ফেলবে নাকি এই মেয়ে? বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমরা দুজনে হাঁপাচ্ছি। হঠাৎ নীলিমা আপু এইদিকে আসতেছে দেখলাম। আমি তাড়াতাড়ি আমার ঠোঁট মুছে ফেললাম। যদি আমার ঠোঁটে সুইটির লিপস্টিক থেকে যায় তাহলে আমার মান জমানোর 12টা বেঁচে যাবে। আমি সুইটির কাছ থেকে একটু দূরে চলে আসলাম। নীলিমা আপু আমাদের কাছে এসে, ওই রাসেল, তোর ঠোঁট ফোলা কেন? আপুর কথা শুনে আমার বুক দুক করতেছে। হায় আল্লাহ, ধরা পড়ে গেলাম নাকি? আমি সুইটির দিকে তাকিয়ে দেখলাম সে হাসতেছে। আমার তার হাসি দেখে রাগ উঠলো। হঠাৎ, আরে আপু, ঠোঁট কেন ফোলা হয় তা আপনি জানেন না? আমি তো সুইটির কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে লজ্জা শরম নাই বলতে হবে। নীলিমা আপু সুইটির কথা শুনে আমার দিকে তাকিয়ে হাসতেছে। নীলিমা আপু হাসতে হাসতে বলল, ওইসব কবে থেকে চলতেছে? ওই আপু, তুমি যা ভাবছো না ওইসব কিছুই আমাদের মাঝে নেই। জানি চান্দু, ধরা পড়লে সবাই এই কথাই বলে। দেখ আপু, তুমিও বিশ্বাস করলে না আমাকে? কথাটা বলে চলে আসলাম। পিছন থেকে নীলিমা আপু ডাক দিয়ে বলল, এই রাসেল, কোথায় যাচ্ছিস? আমার সাথে তো কথা বলে যা। আমি তাদের কথায় কোনো রেসপন্স না দিয়ে হেঁটে চলে আসলাম। চলো আপু, ওই বেঞ্চে বসি। তারপরে তারা বেঞ্চে এসে বসলো। তো আপু, তুমি রাসেলকে কিভাবে চেনো? রাসেলের বাসা আর আমার বাসা একই গ্রামে। আমরা দুজনের ভাই বোনের মতন থাকতাম। একদিন আমি একজনের প্রেমে পড়ে যাই। তারপরে আমার রিলেশনশিপ চলতে থাকে। আমাদের রিলেশনের কথা পরিবারের সবাই জেনে যায়। ফলে আমার পরিবারে কেউ রকিকে মেনে নিতে চাচ্ছে না, আর আমাকেও বাসা থেকে বের হতে দেয় না। বাসায় আমার জন্য পাত্র দেখতেছে, আর আমি তো রবির সাথে কথা বলতে পারতেছি না। তারপরে হঠাৎ রাসেলের কথা মনে পড়লো, তাই থাকে বাসায় আসার খবর দেয়। সেও এসে যায়। আমি তাকে বললাম আমাদের পালানোর ব্যবস্থা করে নিতে। সেই আমার নানা রকম সলিউশন বলেছে না পালানোর জন্য। তখন আমি তার কোনো কথা গুরুত্ব দিই নাই। পরে যখন সেই দেখলো আমি তার কোনো কথা গুরুত্ব দিচ্ছি না, সে আমাদের পালানোর ব্যবস্থা করে দেয়। আজ তার কথা না মানার একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আপু, চলেন বাসায় যাই। তারপরে তারা বাসা চলে আসলো। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম। লাব্বিটাকে আমার ঘুম ভাঙলো। লাব্বি তখন বলল, ভাইয়া আমার চকলেট কোথায়? আমি তখন বললাম ড্রয়ারে রাখছি। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর কাছে এসে নাস্তা করলাম। রাতে চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে, তাই আম্মুর কাছ থেকে কফি নিয়ে ছাদে চলে আসলাম। দোলনায় এসে বসলাম। জ্যোৎস্নার আলোতে গোটা শহরটা আলোকিত হয়ে আছে। আস্তে করে কফি মুখে চুমুক দিলাম। বেশ ভালো লাগতেছে। হঠাৎ দুপুরে কাহিনী মনে পড়ে গেল। এই মেয়ে কি কোনো লজ্জা শরম নেই? আমাকে চুমু দিয়েছে। আমার ঘুর কাটলো মোবাইলের রিংটোন। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম অচেনা নাম্বার। প্রথমবার রিসিভ করলাম না, আবার দিল। এবার রিসিভ করলাম। মেয়ে কণ্ঠ বলল, ওই, তোর ফোন ধরতে এতক্ষণ লাগে? আরে আপনি কে? আর আমাকে এইভাবে ধমক দিচ্ছেন কেন? আমি তোর জম, এখন তোর বাসার সামনে আয়। আমি কেন আমার বাসার সামনে যাব? আর আপনি আমাকে কিভাবে চিনলেন? তুই আসবি নাকি আমি তোর বাসায় চলে আসবো? আমি ছাদ থেকে নেমে তাকিয়ে দেখলাম বাসার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাই আমি ছাদ থেকে নেমে তার সামনে আসতে মেয়েটা আমাকে টান দিয়ে চুমু খেতে লাগতেছে। আমি তো মেয়েটার কাণ্ড দেখে অবাক। তার চেয়ে বেশি অবাক হলাম সুইটির পারফিউম গেলানে। তার মানে এটা সুইটি। আমি তাকে ছাড়িয়ে দূরে চলে আসলাম। ওই, এটা কি হলো? আমার তো একই প্রশ্ন। আপনি এত রাতে এইখানে কি করছেন? আর আমার নাম্বার কোথায় পেলেন? আমার দিকে আস্তে আস্তে বলল, ওইসব কথা পরে হবে, আমার এখনো স্বাদ মিটে নাই, আগে আমার স্বাদটা মিটিয়ে দাও। আমার কাছে আসলে কিন্তু আমি আর কিছু বলতে দিল না। ঠোঁট জোড়া এক করে ফেললো। আমার খুব ভালো লাগতেছে। বাহ, মেয়েটা ঠোঁটে জাদু আছে বটে। তাই কিছুক্ষণ পর ছেড়ে দিল। দুজনে হাঁপাচ্ছি। বেশ কিছুক্ষণ দুজনে চুপ করে দাঁড়িয়ে আছি। এই যে বাবু, কেমন লাগলো? এইখানে বাবুকে? কেন, তুমিই তো বাবু। দেখ, আপনার আজেরা কথা রাখুন। এই, তুই আমার নাম্বার কোথায় পেলি? কি বললি? রাগিনী আমার কাছে এসে শার্টের কলা ধরে বলল, আমাকে তুই করে ডাক দিচ্ছিস কেন? ল্যাম্পপোস্টের আলোতে তার মুখটা উজ্জ্বল দেখা যাচ্ছে, কিন্তু পরক্ষণে আমার মুগ্ধ মনটা খারাপ হয়ে গেল। তার নয়ন দুটো দেখে তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ল্যাম্পপোস্টের আলোতে বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি।
আর তুই আমাকে আপনি বলে ডাকবি। এই না না, আজ জীবনেও আপনি বলবো না। এই তো গুড বয়। শোন, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলবি না, আর বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবি না। তোকে এইরকম ভাবে আমার সাথে সারা জীবন আগলে রাখতে চাই। কে কি বললো তাতে মাথা ঘামাইবে না, সবসময় ভালো মানসিকতা নিয়ে চলাফেরা করবে। ওভার স্মার্ট রুল আমার ভালো লাগে না, সারা জীবন এইরকম দেখতে চাই। যে স্মার্ট করতে আমার মন চায়, তাহলে আমি তোকে গুছিয়ে দিব সবকিছু। জি বুঝছি, তুমি যে এইভাবে থাকো আমার মনে হয় না তোমাকে আমার পরিবার মেনে নেবে। সো তোমাকে বাঙালি মেয়েদের মতো 8-10টা মেয়ের মতো শাড়ি পরতে হবে। আমি পরিবারকে বুঝিয়ে সুঝিয়ে বলবো। আমার গালে আলতো করে হাত দিয়ে বলল, ওরে আমার পিচ্চি বাবু, আমার প্রতি দেখছি তোমারও ভালোবাসা আছে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে ভালো হয়ে যাব। এখন আমাকে একটা পাপ্পি দিয়ে বাসার ভেতর চলে যাও। এখন কোনো কিছু দেওয়া যাবে না। তাহলে আমি এইখানে সারা রাত দাঁড়িয়ে থাকবো। যে রাগে না জানে সারা রাত আবার দাঁড়িয়ে থাকতেও পারে। তুমিও না একটা পাগলি। আমি শুধু তোমার পাগলি। তারপরে সুইটির কপালে একটা পাপ্পি দিলাম। হঠাৎ সে চোখ বন্ধ করে ফেললো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে বিস্মিতভাবে তাকিয়ে আছে। হয়তোবা সে কপালে চুমুরে খেতে চায় নাই, সে হয়তো ঠোঁটে খেতে চেয়েছে, এই এমন ভাবে তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। আচ্ছা বাসার ভেতর চলে যাও, আবার ঠান্ডা লাগতে পারে, আবহাওয়া ভালো লাগছে না। এই মেয়ের মাথা কি পাগল হয়ে গেছে নাকি? এখন চাঁদটা কিভাবে চারপাশে জ্যোৎস্নার আলো ছড়াচ্ছে, আর সে বলতেছে আবহাওয়া নাকি ভালো না। আচ্ছা ঠিক আছে, তুমি ভালোভাবে চলে যাও। আমি পিছু নিয়ে হাঁটা দিলাম। একটু দূরে এসে সুইটি ডাকলো, রাসেল। বলো। না থাক। আচ্ছা ঠিক আছে। আমি আমার রুমে এসে ব্যালকনিতে এসে দেখলাম সুইটি এখন দাঁড়িয়ে আছে। আমি ফোন করলাম, সে ফোনও রিসিভ করলো। হ্যালো। কে বলছেন? মনে হয় সুইটি দেখে নাই। তুমি কি আমাকে চিনতে পারছো না? তারপর সুইটি তার মোবাইল নিয়ে নাম্বার দেখে তো সে অবাক। সরি বাবু, তোমার দিকে তাকিয়ে মোবাইল রিসিভ করছি তো তাই চিনতে পারি নাই। কি তার মানে তুমি আমার কণ্ঠ বুঝতে পারো নাই? সরি তো, আর হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসা চলে যাও। আর একটু থাকি না। দাঁড়াও, আমি আসতেছি। ফোনটা কেটে দিয়ে নিচে চলে আসলাম। আমি গিয়ে বাইক স্টার্ট দিলাম। ওঠো। তারপর সুইটি বাইকে বসলো। আমি বাইক স্টার্ট দিয়ে চালাচ্ছি। সুইটি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। বাহ, রোমান্টিক মোডে আছি, ভালো লাগতেছে। কিছুক্ষণ পর এক বড় বিল্ডিং এ চলে আসলাম সুইটির কথা মতো। কি হলো, দাঁড়ালে কেন? তো কি করব? কি করবে মানে? গেট দিয়ে ব্যাগ ঢুকিয়ে দাও। বাসা ডাকাত। আমার বাসা? কি তোমার বাসা? সুইটি হাসতেছে কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না। আমার। এখন এত কথা না বলে গেট দিয়ে ব্যাগ ঢুকিয়ে দাও। বয়ে বয়ে বাইক গেটে দিয়ে ঢুকিয়ে দিলাম, কিন্তু দারোয়ানের কাজ দেখে খারাপ লাগলো। আমি বাইক ঢুকিয়ে দেওয়ার মতোই দেখলাম চাচা সালাম দিল। বুঝতে পারলাম এটা সুইটিকে দিয়েছে। বাইকটা পার্কিং করলাম। আমি গাড়ি থেকে অবাক হয়ে গেছি। এতগুলো গাড়ি যদি এক বাসা থাকে তাহলে গাড়ি কোম্পানি বড়লোক হবে না তো আর কি হবে? কিন্তু তার পরিবারে শুনছি মাত্র 3 জন আছে। তাহলে এতগুলো গাড়ি কার জন্য? আর বাসাটাও বেশ বড়। এখন আমি আসি। আসি মানে? চলো আব্বু আম্মুর সাথে তোমাকে পরিচয় করে দেই। আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে। আমাদের সাথে আমার বাসায় থেকে যাও। আম্মু আব্বু সকালে আমাকে না পেলে খেয়ে ফেলবে। এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে। তারপর পিছনে ফিরে হাঁটা দিলাম। হঠাৎ সুইটি আমার হাত ধরে ফেললো। আমার পাওয়াটা দিয়ে দাও। পাগলি, প্রথম দিনে এত ভালোবাসতে নেই, তাহলে নাকি ভালোবাসা পূর্ণতা পায় না। না, আমার একটা পাপ্পি দাও, রাতে ভালো ঘুম হবে। তারপর তার কপালে একটা পাপ্পি দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে বাসা চলে আসলাম। কিরে মামুনি, এত রাতে কোথায় ছিলি? আমি তোমার জামাইয়ের কাছে গিয়েছিলাম। এই মামুনি, এটা কেমন ফান? মা, এটা কোনো ফান না, সত্যি বলছি। আমি তোমার জামাইয়ের কাছে গিয়েছিলাম। তাই? তাহলে জামাই দেখতে কেমন? সুইটি তার মাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি নিয়ে আসবো কোনো এক সময়। সুইটি মা অবাক হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে আয়। তারপর সুইটি ফ্রেশে চলে গেল। আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম কালকে সুইটিকে প্রপোজ করব, কিন্তু কিভাবে করব? আমি তো কখনো কাউকে প্রপোজ করি নাই। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম।
সকালে মাটাকে ঘুম ভাঙলো, তারপর ফ্রেশ হয়ে সবার সাথে ব্রেকফাস্ট করলাম। ব্যাগটা পিছনে নিয়ে হাঁটতে হাঁটতে একটা ফুলের দোকানে চলে আসলাম। কলি থেকে কিছু ফুল নিয়ে নিলাম। আমি কলিওয়ালা ফুল খুব ভালো লাগে। এক গুচ্ছ ফুল হাতে নিয়ে হাঁটতেছি কলেজের দিকে। মনটা আজকে অনেক ভালো লাগতেছে, হয়তোবা প্রিয় মানুষকে কাছ থেকে ভালোভাবে দেখতে পারবো, সেই জন্য মনে হয় এত খুশি খুশি। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী ছিল না, পরক্ষণে মাটির সাথে মিশে গেল। নিজের চোখে একটা দৃশ্য দেখে ছুটে রাস্তার মধ্যে একটা ছেলেকে হটিস্টিক দিয়ে মারতেছে। আমি এই দৃশ্য দেখে অবাক হলাম। এই মেয়ে কালকে রাতে আমাকে কথা দিয়েছে আর কখনো কারোর সাথে মারামারি করবে না, কিন্তু সে আমার কথা কোনো মূল্য দিল না। তার মানে আমি ভুল মানুষের সাথে জড়াতে চেয়েছিলাম। আমার হাত থেকে ফুলগুলো মাটিতে পড়ে গেল। ওই ছেলেটাকে বেশ মারাত্মক ভাবে আঘাত করছে। হঠাৎ সুইটি আমাকে দেখে অবাক হয়ে যায়। সে ভালো করে দেখলো আমার পায়ের কাছে ফুলগুচ্ছ পড়ে আছে। সে আমার দেখে দৌড়ে আসতেছে। আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম। সুইটি পিছন থেকে অনেকবার ডাক দিল। আমি না শোনার ভান করে চলে আসলাম। বাসায় এসে মা আমাকে বলল, কি আব্বু, কলেজ থেকে চলে আসলে কেন? ভালো লাগতেছে না মা। তারপরে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। মোবাইলটাও বন্ধ করে ফেলেছি। এইদিকে সুইটি বারবার ট্রাই করতেছে, কিন্তু ফোন বন্ধ বলতেছে। আমি সুইটির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। মাগরিবের পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে সাথে চলে আসলাম। রাতে সাথে বসে বসে কফি খেতে খুব ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন, কিন্তু চাঁদের আলো থাকতে হবে, তাহলে মজাটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। সাথে এক প্রান্তে গিয়ে দেখলাম একটা মেয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি ল্যাম্পপোস্টের আলোতে বেশ বুঝতে পেরেছি এটা কি সুইটি বাইরে দাঁড়িয়ে আছে। প্রায় 4 ঘন্টা পর সে তার বাসা চলে গেছে। পরের দিন আর কলেজে যাই নাই, মাকে অজুহাত দেখিয়ে। এইদিকে সুইটি আমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তার এই অবস্থা দেখে বৃষ্টি বলল, কি রে, এমন করে কাকে খুঁজছিস? রাসেল আসছে। জানি না তো। তাহলে খুঁজে দেখো। তারপরে তারা সবাই খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল। এমন করে 1 সপ্তাহ কলেজে যায় নাই। প্রতিদিন রাতে ছুটি আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। আজকে সকালে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখলাম ছুটি এখনো আসে নাই। সোজা ক্যাম্পাসে চলে আসলাম। ক্যাম্পাসে এসে দেখলাম মিম এখানে একা একা বসে আছে, মন মরা হয়ে। আমাকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো। কিরে, এতদিন আসিস নাই কেন? খালুর বাসায় গিয়েছিলাম, তাই আসতে পারি নাই। মিথ্যে কথা বললাম। তো তুই আমাকে ভুল নাম্বার দিলি কেন? আমি কখন তোকে আবার ভুল নাম্বার দিলাম? মোবাইলটা আমার হাতে দিয়ে বলল, দেখ, কল দিবে বলে ভুল নাম্বার। আমি নাম্বারটা দেখে বললাম, ভুল তো তুই করেছিস, 7 জায়গায় 6 উঠালি। তারপর দুজনে বসে হেসে হেসে কথা বলতেছি। হঠাৎ আমাদের সামনে সুইটি এসে বলল, এখানে হচ্ছেটা কি? হচ্ছেটা কি মানে বুঝতে পারি নাই। এখানে হেসে কি করছিলে? আমি হাসবো কি হাসবো না তাতে আপনার কি? এখানে কোনো হাসাহাসি চলবে না। আমি আমার বন্ধুর সাথে হাসবো, তাতে আপনার কি? এইখানে আপনার কোনো সমস্যা হচ্ছে? সব সমস্যা তো আমার হচ্ছে। আপু, হয়েছেটা কি একটু খুলে বলবেন? আমার একটু রাসেলকে লাগবে, তাই আমি রাসেলকে নিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে। তারপর ঘটনা তো আপনারা জানেন। এখন বাস্তবে ফিরে আসি। বাইক নিয়ে আমরা দুজন একটা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। সুইটি এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। এই সুইটি, এখন বাইক থেকে নামো। আর একটু থাকি না। এটা কেমন পাগলামি? এখন বাইক থেকে নামো। তারপর দুজনে রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। কি খাবে? তারপর সুইটি নেমে খাবার অর্ডার দিল। আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে, তাই না? আমি চুপ করে বসে থাকলাম। মানবতার খাতিরে 1 পিস টিস্যু দিলাম। খাবার চলে আসলো। সুইটি কোনো কিছু না বলে ছোট্ট বাচ্চাদের মতো চোখ টলতে টলতে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। তাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে, আমার হাসিও পাইতেছে ছোট্ট বাচ্চাদের মতো কান্না করতে দেখে। কি হলো, এইখানে কান্না করবে নাকি? চলে যাব? সুইটি তার বাম হাত দিয়ে চোখের কোনায় পানি নিয়ে গেল। তারপর আমি অনেকটা টিস্যু দিলাম।
দুজনে বসে খাবার খেলাম। খাবার শেষে যখন আমি বিল দেব তখন সুইটি দিয়ে দিল। তুমি কেন টাকা দিলে? তো আমি দেব না তো কে দিবে? কেন, আমি আছি তো। থাক, তোমার প্রচুর টাকা আছে, আর দিতে হবে না। বুঝতে পেরেছি, তোমার টাকা আছে সেই জন্য এই কথা বললে। সুইটি আমার সামনে এসে আলতো করে আমার মুখে হাত দিয়ে বলল, ওরে বাবারে, আমি মোটেও তোমাকে ইগনোর করে বলি নাই। সব বুঝি, এখন চলো। তারপর আমরা দুজন বাইকে উঠে পড়লাম। তো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি তোমাকে এই পোশাক নিয়ে ঘোরাবো? কখনো না। আমি আবার কি করেছি? আমি এই পোশাক নিয়ে তোমাকে ঘোরাতে পারবো না। একটা শর্তে ঘোরাতে পারি, যদি তুমি শর্তে অনুযায়ী কাজ করো। আমি তোমার সব শর্তেই রাজি, বলো তোমার শর্ত কি? তোমাকে এখন আমি বাসায় দিয়ে আসবো। বিকেলে তুমি শাড়ি পরে রেডি হয়ে থাকবে, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। এখন যেহেতু অনেক গরম, এখন ঘুরলে তুমি অসুস্থ হয়ে পড়বে। কি হয়েছে? বোঝার জন্য ফিরতে আর একটা পাপ্পি দিয়ে দিল। আমি পুরো অবাক। তুমি অনেক ভালো। তারপর তাকে তাদের বাসায় নিয়ে আসলাম। এই নাও বাইক, আর আজ থেকে এই পোশাক যেন তোমাকে আর না দেখি। আর মারামারি মারামারি তো দূরের কথা, যদি কোনো মারামারি আশেপাশে দেখি তাহলে বুঝতে পারবে সেই দিন। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন এই পোশাক পরবো না, আর মারামারিও করব না। এখন চলো, আম্মুর সাথে পরিচয় করে দেই। না, আজকে না, তোমাকে গোসল করতে হবে। জি না, গোসল আমার রুমেই করতে পারবে। এখন চলো, এত কথা না বললে। সুইটি আমার হাত ধরে আমাকে গেট দিয়ে নিয়ে যাচ্ছে। সুইটি দারোয়ানকে বলল, চাচা বাইকটা নিয়ে এসিও। বাসায় ঢুকে দেখলাম বিশাল বড় বাড়ি, অনেকগুলো কর্মকর্তা। সুইটি দূরে গিয়ে একটা বয়স্ক মহিলাকে গিয়ে জড়িয়ে ধরলো। বুঝতে পারলাম এটা সুইটির আম্মু। তারপর কিসে যেন কথা বলতেছে। আমি কাছে গিয়ে সালাম দিলাম। কেমন আছেন আন্টি? সালামের উত্তর দিয়ে বলল, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি ভালো আছি আন্টি। আচ্ছা, তোমরা দুজন বসে গল্প করো, আমি আসতেছি। তারপর আন্টি চলে গেছে। আমি সুইটিকে বললাম, এই কাপড় চেঞ্জ করে আসো। চলো আমার সাথে। সুইটি আমাকে তার রুমে নিয়ে চলে গেল। আমি রুমে ঢুকে অবাক। আমি তো বাসায় ঢুকে পুরো অবাক, হা করে তাকিয়ে আছি। এত সুন্দর কারো রুম হয়? তার যে গোছানো জিনিসপত্রগুলো রুমে আরো সৌন্দর্য তুলে ধরেছে। নানা রকম পুতুল। এত বড় মেয়েও কি পুতুল লাগে? আর এরকম গুন্ডি একটা মেয়ে, গল কিন্তু বেশ গোছানো আছে। মনে হয় মেয়েটার মন নিখুঁত। কি হলো, এমন হা করে তাকিয়ে আছো কেন? তোমার রুম দেখতেছিলাম। হয়েছে, রুম দেখার সময় আরো অনেক আছে। এখন গোসল করে আসো। আমি কাপড় কোথায় পাবো? তুমি বাথরুমে ঢুকে গোসল করো, আমি তোমার জন্য কাপড় নিয়ে আসবো। কি আর করা, বাথরুমে ঢুকে গোসল করতেছি। গোসল শেষে সুইটিকে ডাক দিলাম। আমি ডাক দিয়েছি ঠিক, কিন্তু সুইটি কোনো সারা শব্দ নেই। আরো কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে আসতেছে না। কি আর করা, ভিজা প্যান্ট আর গেঞ্জি নিয়ে বসে থাকলাম। 10 মিনিট পর সুইটি আসলো। দরজা খোলো। আমি দরজা খুলে দিয়ে শার্ট প্যান্ট গুলো নিলাম, তারপর চেঞ্জ করে বের হলাম। প্যান্ট এবং শার্ট আমার গায়ের সাথে একদম পারফেক্ট হয়েছে। কিন্তু সুইটি আমার গায়ের সাইজ কিভাবে পেল? এইগুলো পরে জানা যাবে। আমার ভীষণ ঘুম পেয়েছে, বাসায় গিয়ে ঘুমাতে হবে। বাথরুম থেকে বের হয়ে দেখলাম সুইটি তার বেডে বসে আছে। তো মহারাজ, এখন প্ল্যান কি? আমি তো তার কথা শুনে অবাক। প্ল্যান মানে বুঝি নেই। তুমি না একটা গাধা, এখন কি করবে? তুমি কি গোসল করছো? এখন গোসল করে আসো। কিন্তু তুমি তো একা হয়ে যাবে। ওটা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি গোসল করে আসো। সুইটি আমার হাত ধরে আমাকে টান দিয়ে বেডে ফেলে দিল। সুইটি এসে আমার উপর বসে পড়লো। এই সুইটি কি করছো? রুমে আন্টি চলে আসবে তো? চুপ, একদম চুপ। এই রোম্যান্সের টাইমে কোনো কথা না, শুধু রোম্যান্স চলবে। মানে কি? মানেটা হলো এরপর কি হবে দেখো। সুইটি আমার মুখের দিকে একটু একটু ঝুলে পড়তেছে। একদম আমার মুখের কাছে মুখ আনলো সুইটি। আমি সুইটি নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছি। তার গোলাপি ঠোঁট জোড়া দুটো কাঁপতেছে। আমি তো নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। আমার ঠোঁট দুটো সুইটির গোলাপি ঠোঁটের দিকে আকর্ষণ করতেছে, তবুও নিজেকে অনেক কষ্টে আটকে রাখলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? নজর পড়বে তো।
আমি কোনো কথা না বলে তার কপালে একটা পাপ্পি দিয়ে তাকে আমার উপর থেকে নামিয়ে দিলাম। সেই সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেললো। এখনো চোখ বন্ধ করে আছে। আমি তাকে কোলে করে বাথরুমের দিকে নিয়ে যাচ্ছি। এই কি করছো? পড়ে যাবো তো। আমার উপর বিশ্বাস আছে? তোমাকে তো আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আর শোনো, আমার কাপড়গুলো কে এনে দিবে? আমি আন্টিকে বলতেছি আন্টি এনে দেবে। আমি বাথরুমে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম। আন্টি, আপনাকে সুটির কাপড়গুলো দেওয়ার জন্য ডাকতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তুমি বসো, আমি এসে তোমাকে নাস্তা দিচ্ছি। আন্টি চলে গেল। আমি বেডরুমে এসে বসে টিভি দেখতেছি। কিছুক্ষণ পর আন্টি আমাকে ডাক দিল। আমি আন্টির কাছে এসে বললাম, জি আন্টি বলুন। বসো, নাস্তা করো। না আন্টি, সুইটেও গোসল করে আসুক, তারপরে সবাই একসাথে নাস্তা করব। কিন্তু তুমি তো সেই কখন আসলে, কিছু তো মুখেও দাও নাই। না ঠিক আছে আন্টি, আমি সকালে ব্রেকফাস্ট করেছি, তারপর আবার ড্রয়িং রুমে বসে পড়লাম। প্রায় 1 ঘন্টা পরে উপরে আমার ডাক পড়লো। আমি উপরে এসে তো পুরো অবাক। সুইটিকে দেখে আমি চোখে হাত দিয়ে ফেললাম। সুইটি শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখে হাত দিয়ে বললাম, কি জন্য ডেকেছিলে? আমাকে এই শাড়িটা পরিয়ে দাও। কি? আমি তোমাকে শাড়ি পরাতে পারবো না। তাহলে কিন্তু এইরকমই নিচে চলে যাব। না থাক, আমি পরিয়ে দিচ্ছি। তারপরে শাড়ি কুচি ধরে একটা একটা করে ঠিক করতেছি। তার পেটে কোনো কাপড় নেই। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে নিয়ে শাড়ি পরিয়ে দিচ্ছি। সুইটি চোখ বন্ধ করে আছে। পড়া শেষ। চোখ খুলো, আমি নিচে যাচ্ছি বলে চলে আসলাম। এসে ডাইনিং রুমে বসে পড়লাম। কিছুক্ষণ পর সুইটি সিঁড়ি দিয়ে নামতেছে। আমি তো দেখে আবার ক্লাস খাইলাম। এই মেয়ের ভিতরে কি আছে যে আমি তাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারছি না। পাশে তাকিয়ে দেখি আন্টি সুইটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে নেমে এসে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আন্টি আমনু হয়ে নিজের মুখ থেকে একটা শব্দ বের হয়ে গেল। এটা কি আমার মেয়ের সুইটি? কেন মা, বিশ্বাস হয় না? না, হয় না তো। আমার মেয়ে তো কোনোদিনও শাড়ি পরে নাই। আজ এত পরিবর্তন হওয়ার কারণটা কি রে মামুনি? সুইটি আমার দিকে তাকিয়ে একটা রাজ্যজয় হাসি দিল। আমিও বুঝতে পারলাম সুইটি কেন হাসলো। সুইটি আমার দিকে তাকিয়ে বলল, সবকিছু তোমার জামাইয়ের কারণে হয়েছে। এই মেয়ে বলে কি? আমি আবার কখন এই করে জামাই হলাম? এই মেয়ে দেখি কোনো লজ্জা শরম বলতে কিছু নেই। দাঁড়া, আমি তোর আব্বুকে আসতে বলি। আন্টি কথা বলে রুমে চলে গেল। এই, এটা কি হলো? কি হয়েছে? আমি তোমার জামাই কখন হলাম? ও নাই, তবে আজকে হয়ে যাবে। দরকার নেই, আমার এখন বিয়ে করার কোনো মুড নেই। কিছুক্ষণ পর আন্টি বের হয়ে আসলো। তোর আব্বু এখন চলে আসবে। চলো সবাই বসে নাস্তা করে নাও। তারপর সবাই বসে নাস্তা করলাম। কিছুক্ষণ পরে দরজা দিয়ে কেউ আসতে দেখে আমিও অবাক হয়ে গেছি। এইটা আমি কি দেখতেছি? আব্বু আম্মু কেন এখানে? সাথে সুইটি আব্বু আছে। আম্মু আমার কাছে এসে বলল, আব্বু, তোর কিছু হয় নাই তো? আম্মু আমি ঠিক আছি। তো আব্বু এইখানে কি করতেছো? এই তো সুইটির সাথে আসলাম। আম্মু তো আমার কথা শুনে অবাক হয়ে গেছে। সুইটি, রাসেলকে তোর রুমে নিয়ে যা। তারপরে আমিও সুইটি রুমে চলে আসলাম। ওই যে আমার বাবু, আমাকে একটা কিস দাও না। জীবনও না। কি? তুমি আমাকে কিস দিবে না? বেডে শুয়ে বললাম, না দেব না। হায় হায়, তুমি যদি আমাকে কি না, তাহলে এখন আমি চিৎকার দিয়ে বলবো তুমি আমার গায়ে হাত উঠিয়েছো। আমি তো সুইটির কথা শুনে অবাক। তুমি এই কথা বলতে পারবে? কেন পারবো না? তুমি আমাকে কিস না দিলে আমি কেন এই কথা বলতে পারবো না? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তারপর সুইটির কপালে একটা পাপ্পি দিলাম। সুইটি তো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি তো তোমাকে কপালে দিতে। তো কোথায় দেব? কোথায় দিবে মানে? আমার ঠোঁটে দিবে। আমি পারবো না। আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম। দুজনে হাঁপাচ্ছি। আরেকটা দাও না। না, এখন আর না। কিছুক্ষণ পরে সবাই আমাদের রুমে আসলো, কিন্তু কারো মুখে হাসি নেই। বুঝতে পারলাম বিয়েটা হবে না। আব্বু, কি হয়েছে? মামুনি, আমি তোকে ওই ছেলের সাথে তোর বিয়ে দিতে পারবো না। সুইটি আমাকে জড়িয়ে ধরে বলল, কি? না আব্বু, আমি রাশেদকে বিয়ে করব।
রাসেল চল। আমাকে যদি রাশেদের সাথে বিয়ে না দাও তাহলে আমি আর এই পৃথিবীতে থেকে কি লাভ? সুইটি একটা ফল কাটা চাকু নিয়ে হাতে পোঁছ দিল। আমি তো তা দেখে অবাক হয়ে গেছি। এ মেয়ে আমাকে এতটা ভালোবাসে। আমি দৌড়ে গিয়ে তার হাত থেকে চাকুটা নিয়ে ফেলে দিলাম। তারপরে তাকে বেডে রেখে আমি হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি, কারণ সুইটির বাসার সব কিছু আছে, তাই বাইরে থেকে ডাক্তার ডাকতে হয় নাই। এটা কেমন পাগলামি বলতো? আমি রাশেদকে ছাড়া বাঁচবো না। সুইটির বাবা বলল, পাগলি, আমরা তোদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা উল্টা আমাদেরকে সারপ্রাইজ দিলি। যাই হোক, 20 তারিখ তোদের বিয়ে। তারপর সবাই আমাদের রুম থেকে বের হয়ে চলে গেল। সুইটি তো বিয়ের কথা শুনে আমাকে জড়িয়ে ধরছে। মাই ডিয়ার বর, পরের প্ল্যান কি? কেন, একটা ক্রিকেট টিম উঠাবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের প্রিয় মানুষদেরকে গল্পটি শোনাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ। আর তার বান্ধবীরা কলেজ থেকে বের হচ্ছে। এরই মধ্যে নীলয় সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে নিহার সামনে এসে পথ আটকিয়ে দাঁড়ায়। নীরা, তোমার সাথে আমার একটু কথা আছে, বাকিটা যেতে পারো। আপনার মতো ফালতু লোকের সাথে আমার কোনো কথা বলার সময় নেই। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো তোমার কথা বলার টাইমই নেই, আর সবার সাথে গা ঢলঢলি করতে তো তোমার অনেক সময়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার নিলয়। আপনি আমার পার্সোনালিটি নিয়ে কথা বলার অধিকার কই থেকে পান? হ্যাঁ, লজ্জা বলতে কি কিছু নেই আপনার? আপনি নিজে কি একবারও ভেবে দেখেছেন? বড়লোক বাবার উচ্ছন্নে যাওয়া ছেলে, যার না আছে কোনো গুণ আর না আছে কোনো পার্সোনালিটি, সারাদিন বাইকে ঘোরা আর মেয়েদের টিচ করা ছাড়া আপনার কোনো কাজ আছে? কে আপনি? হ্যাঁ, আমার ভাই, বন্ধু নাকি বিএফ? কেন কথা বলবো আপনার সাথে? আমার লাইফটা মজা বানিয়ে দিয়েছেন আপনি। আমি তোমার কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসিনি, বুঝলে? ওই ছেলের সাথে যেন আর কথা না বলা দেখি, বলে দিলাম। তা না হলে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। কিন্তু আমি আপনার ঘরের বউ না যে আপনি যা বলবেন আমার শুনতে হবে, আর না আমার উপর আপনার কোনো অধিকার আছে। ওকে, সরেন আমার সামনে থেকে। কাজটা তুমি মোটেই ভালো করলে না নীরা। তোমার উপর যে আমার অধিকার কি সেটা আজ বুঝবে। এবার আসুন জেনে নিই এই অদ্ভুত ভালোবাসার হিরো হিরোইনদের পরিচয়। এতক্ষণ যে মেয়েটি না ছেলেটিকে ঝাড়ি দিল, সে আমাদের নায়িকা নীরা, নিহারিকা নীরা। কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী, বাবা মায়ের একমাত্র আদরে মেয়ে। ওর বাবা ব্যাংকের ম্যানেজার আর মা সংসার সামলান। সংসার সামলানো কিন্তু চারটেখানি কাজ না, যে করে সেই জানে। আর যে ছেলেটি মানে আমাদের হিরো সব ঝাড়ি সহ্য করলো হয়তো ক্ষণিকের জন্য, তার নাম হচ্ছে নিলয় মাহমুদ। পড়া কমপ্লিট, তাও কলেজে পড়ে থাকে। বাবার একমাত্র সন্তান। মা মারা যাবার পর তার বাবা আরেকটা বিয়ে করে নিলয়ের দেখাশোনার জন্য, কিন্তু অশুভাকাঙ্ক্ষীদের কান ভাঙানিতে নিলয় কখনো তাকে মা বলে ডাকেনি। কিন্তু ওনার মেয়ে নিলয়ের চান, ওরে বলতে নিলয় পাগল। মা মরা ছেলের প্রতি কেন শাসন করতে পারেনি নিলয়ের বাবা, যার ফলে নিলয় এখন পুরোপুরি বকে গেছে। কলেজে নীরাকে প্রথম দেখায় নিলয়ের খুব ভালো লাগে, অনেকবার প্রপোজও করে, কিন্তু নীরাও না বলে দেয়, কারণ নিলয়কে নীরা কোনোদিন থেকেই ভালো লাগেনি। আর ভালোবাসা তো দূরেই থাক, নিলয় নীরাকে তার ক্লোজ বন্ধু আশিকের সাথে কথা বলতে বারণ করে, কিন্তু নীরা নিলয় এক কথার কোনো পাত্তা না দিয়ে ওর সামনে আশিকের হাত ধরে গল্প করে থাকে। নিলয় সবটি লাস্ট বা বারণ করতে আসে, কিন্তু নীরা নিলয়কে কথাগুলো শুনিয়ে দেয়। পরে আশিকের সাথে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যায়। রাস্তায় নিলয় গাড়ি নিয়ে আশিকের বাইকের সামনে দাঁড়ায়, তারপর দুজনকে জোর করে গাড়িতে তুলে নেয়। নীরা যখন সেন্স ফিরল তখন নিজেকে সুন্দর একটা ফুলে ভরা বিছানায় আবিষ্কার করে। নীরার রুমটা খুব ভালো লাগে, ঘুরে ঘুরে সে দেখতে থাকে। তখন ওর আশিকের কথা মনে পড়ে, আমার নির্বাগীরে কি করছে। মানে কি এসবে? আশিক কই? মরেনি এখনো, কিন্তু আমার কথা না শুনলেও যে কি হবে তা আমি নিজেও বলতে পারছি না। আপনি কিন্তু মোটেই ভালো করছেন না, আমি কিন্তু পুলিশের কাছে যাব। আমার নির্বাগীটার এত কষ্ট করতে হবে না, উনি আমার এখানেই আছে। আশিককে মারার পর উনি অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দেবে। আপনি কেন করছেন এটা? প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় আমার মতো করে বাঁচতে দিন। নির্বাহী, আমি তোমায় শুধু এখন পেপার ফর্মালিটিতে বিয়ে করব, যাতে তোমার উপর আমার অধিকার থাকে। ছোট্ট একটা সই দিয়ে তুমি বাসায় চলে যাবে। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ এই কাজটা আমি করতে পারবো না। ঠিক আছে নীর, তুমি বাড়ি যাও। আশি? ও
ওরে তো আর আমি ছাড়ছি না, মরতে হবে ওরে। ওরে বারণ করেছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু ও আমার কথা শোনেনি। কি চান আপনি? এই পেপারটাতে জাস্ট একটা সই। কোথায় সই করতে হবে? এই তো আমার নির্বাকী, এইখানটায়। আগে আমি আশিককে আমার সামনে চাই। তুমি সইটা করে দাও, আমি একটু সশরীরে বাসায় পৌঁছে দেবো। বিশ্বাস রাখো আমার উপর। বিশ্বাস? আর আপনাকে? আর যে কাজটা আপনি করলেন তারপরেও আপনার মুখটা দেখতেও আমি রাজি না। আই জাস্ট হেট ইউ, আই জাস্ট হেট ইউ। এমনটা বলো না নীর। এই নিলয় তার নীরটিকে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে। তার জন্য আমার কাউকে খুন কেন? কোনো কিছু করতে দিতে হবে না। তুমি শুধু আমার নীরা, তুমি শুধুই আমার। তুমি শুধু আমায় ভালোবাসবে, জাস্ট মি। আর আমার কথা না শুনলে যে কি করতে পারে তা তুমি খুব ভালোভাবেই জানো। কি চাচ্ছেনটা কি আপনি বলেন তো? কিসের জন্য আমার পেছনে পড়ে আছেন? সত্যি আমি ভালোবেসে, নাকি আমার এই শরীরটার জন্য? জান, কি বলছো তুমি এইসব? আমি ঠিকই বুঝতে পেরেছি আপনাদের মতো ছেলেদের। দেরি করছেন কেন? নিন নিন, আপনার ভালোবাসার পূর্ণতা করে নিন, মিটিয়ে নিন আপনার মনের ইচ্ছা। নিলয় নীরার হাতটা পিছনের দিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে এক হাত দিয়ে মুখটার হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। আর একটা কথা বললে এখানে মেরে পুঁতে ফেলে রেখে দেবো তোমায়। নীরা নিলয়ের চোখের দিকে দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে যায়। নিলয়ের মনে হচ্ছে কোনো হিংস্র দানব ঢুকে পড়েছে ওর মধ্যে। ও নীরার গালটা এমন করে ধরেছে যে নীরার ঠোঁট কেটে গাল বেয়ে রক্ত ঝরে পড়ছে। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মাইনকা, মাইনকা, কই গেলি? জলদি আয়, তাড়াতাড়ি ওষুধের বক্সটা নিয়ে আয় তো। নিলয় ওষুধের বক্সটা নিয়ে নীরার কাছে দিয়ে ফ্লোরে বসে পড়ল। নিলয়ের হাতটা কাঁপছিল শক্তির ঠোঁটে ওষুধ লাগাতে লেগে। নীরা নিলয়ের কাজকর্ম দেখে অবাক হয়ে যায়। মাত্রই যে ব্যবহার করলো, এখন কি করছে? জান, জান তুমি এখন এখানে বিশ্রাম করো। আমি বাসায় যাব। ঠিক আছে, এখানে একটা সই দাও, তোমায় বাসায় রেখে আসি। নাও তাড়াতাড়ি। আমি একাই যেতে পারবো। তোমার কাছ থেকে আমি শুনতে চেয়েছি আমায় কি করতে হবে। নীরা নিলয়ের চিল্লানি শুনে তাড়াতাড়ি সই করে দেয়। আজ নিলয়কে নীরা খুব ভয় পাচ্ছে, কারণ এতদিন নিলয়ের এই রূপ নীরার কাছে অচেনাই ছিল। চলো, আর হ্যাঁ, কাল থেকে আমার কথা মতো চলবা। কিছু করার চেষ্টা করলে আমার থেকে কেউ খারাপ হবে না। আর এসব টাইট ফিটিং জামা কাপড় একদম পরবে না। আর হ্যাঁ, ঠিক মতো খাবে। বাসা থেকে কোনো কাজ ছাড়া বের হবে না। কোনো ছেলের সাথে কথা বলবা না। আমার রাগ উঠবে এমন কোনো কাজ করবা না। আমার রাগের সামনে যে আসবে সে কিন্তু শেষ হয়ে যাবে। কি মনে থাকবে তো? নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেয়েটা অনেক ভয় পেয়েছে আজকে। নীরা বুঝতে পারলো যে নীরা ভয় পেয়েছে। নীর পাখি, হ্যাঁ নীর পাখি, একদম ভয় পেও না। আমি তো তোমার জন্য এইসব করছি। তুমি যদি সকালে আমি অধিকারের কথা না বলতে তো আজকে এত কিছু হতো না। আর একদিক দিয়ে ভালোই হয়েছে, তোমার ওপর আমার অধিকারটা পার্মানেন্টলি হয়ে গেল। খুব জলদি তোমায় আমার কাছে নিয়ে আসবো জান, বলে নিলয় নীরাকে হালকা করে জড়িয়ে ধরল। সুপ্তি কিছু বলে না, কারণ ভালোভাবেই বুঝতে পারে নিলয় নামের প্যারা ওর জীবন থেকে সহজে যাবে না। ওর এই অদ্ভুত ভালোবাসা নীরার জীবনটাকে উল্টিয়ে দেবে। নিলয় নীরাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসে। নীরা বাসায় আসলে ওর মায়ের হাজার প্রশ্নের মধ্য দিয়ে ওর রুমে ঢুকে বিছানার ওপর টান হয়ে শুয়ে পড়ে। কি স্বপ্ন নিয়ে কলেজে গেলাম আর আমার সাথে সব কি হচ্ছে? কেন যে কলেজে ভর্তি হতে গেলাম আল্লাহই জানে। সেই প্রথম দিন থেকে বদমাশ আমার পেছনে পড়ে আছে। উফ, ওর জন্য কলেজে কোথাও শান্তিতে বসতেও পারি না। একটা ছেলে এতটা খারাপ কি করে হতে পারে? আমার জীবনটা নষ্ট করে দিল। কত বড় বেয়াদব ছেলে। আমি কি করে আজকের কথাটা বাসায় বলবো? ও যদি বাবা মায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে? ওর মতো জানোয়ারকে কোনো বিশ্বাস নেই। আমাকে কিছু একটা করতে হবে যাতে ও আমায় নিজে থেকেই ছেড়ে দেয়। পরের দিন কলেজের সবাই নীরাকে দেখে রীতিমতো তামাশা করা শুরু করে দেয়। কারণ নীরা আজ পর্দার মতো ঢিলা সালোয়ার পরে কলেজ গিয়েছে। যে মেয়েটা স্টাইল দেখে যে কোনো ছেলে হুমড়ি খেয়ে পড়ে, আজ সেই মেয়ে সবার কাছে হাসির পাত্রী হয়ে গেল। নীরা কান্না করতে থাকে, আর নিলয় এসে নীরার সামনে দাঁড়ালো। আবার নিহুটা কাঁদছে কেন? এবার আপনার শান্তি হয়েছে তো? সবার সামনে আমি জোকার হয়ে গেলাম। কে বলেছে তোমায় এই কথা? আমি একবার বলো, কার এত বড় সাহস আমার নিরুকে কাঁদাই? ভয়ে আশেপাশে সবাই দৌড়ে চলে যায়। নীরা ভালোভাবেই জানে নিলয় রাগলে আর কারণ নিস্তার নেই, তাই প্রসঙ্গ পাল্টিয়ে বলল, আমার আপনার সাথে একটা কথা ছিল। আমি তখন তাকে বললাম, বলো না জান, আমি তো তোমার কথা শোনার জন্যই আছি, বলো। আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক আছে। 3 বছরের সম্পর্কে কি কি হতে পারে নিশ্চয়ই আপনার ধারণা আছে, তো প্লিজ আমায়।
কথাটি শেষ করতে না পারে তার আগে নীলয় সজোরে নীরার গালে থাপ্পড় মেরে দেয়। নীরা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। নীরা দু বাহু শক্ত করে ধরে টেনে তোলে। নীলয়কে দেখে চমকে ওঠে, কারণ নীলয়কে কাল নীরা যেমন দেখে ভয় পেয়েছিল আজ তেমনই দেখাচ্ছে। তোর একজন কেন, 100 জনের সাথে রিলেশন থাকলেও আমি তোকে ছাড়বো না, কিন্তু তোর সবাইকে ছাড়তে হবে, না পারলে আমি বাধ্য করব। দ্বিতীয়বার এমন কথা মুখে আনার আগে 2 বার ভাববি। নীলয়ের কথা শুনে নীরা চুপ মেরে যায়। তুমি ভুলে যাচ্ছ যে তুমি শুধু এখন আমার পছন্দের মানুষ নেই, আমার বউ তুমি। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে গেছে। প্লিজ নীরু, তুমি ভালোভাবে জানো আমি মরে গেলেও তোমায় ছাড়বো না, তাই বাধ্য করো না আমায় কারো ক্ষতি করতে। তোমার মনে কেউ যদি থেকেও থাকে তাকে ভুলে যাও, এতে তোমার আর তার দুজনেরই মঙ্গল। যাও, ক্লাসে যাও। নীরা চুপচাপ ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসের কেউ ওর সাথে ভালোভাবে কথা বলে না। নীলয়ের জন্য এখন নীরার সাথে কেউ ভালোভাবে মেশে না, এমনকি স্যারও কিছু বলে না। নীরা ক্লাস থেকে বেরিয়ে আসে, ক্যাম্পাসে বসে পড়ে, ভাবতে থাকে আমি কি করে এর থেকে মুক্তি পাবো? আল্লাহ বলে দাও তুমি, কেন আমার সাথে এমন হচ্ছে? এভাবে আর আমি এখানে থাকতে পারবো না। হ্যাঁ মাদার ইন্ডিয়া, বলো। কি রে, কই তুই? তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? আরে কাল বললাম না মিসেস মুনমুনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। মা, আমি কোথাও যেতে পারবো না, তুমি আর বাবা চলে যাও। আমি তোর কথা শুনতে চাই না, তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা তোর জন্য বসে আছে। ভদ্রতা বলতে কিছু আছে, বুঝলি? জলদি আয়। ঠিক আছে, আসতেছি। উড়ে যাবো নাকি? হ্যাঁ, টাইম লাগবে, রাখছি। ভাই, কই ছিলা তুমি এতক্ষণ? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আমার সব সাজ নষ্ট হয়ে গেল। আমার তিশা মনিটা দুনিয়ার সবচাইতে বেস্ট, প্রিটি, সুইট, বিউটি কুইন গার্ল। তোমার সাজার কি দরকার? আমি এখনই চট করে তৈরি হয়ে আসি, তুই 5 মিনিট টাইম দাও। বোনকে এত লাই দিও না, মাথায় চড়ে যাবে। সেটা আমি বুঝবো, আপনার কথা ভাবতে হবে না। কোথায় যাবে তোমরা? সেটা আপনার না জানলেও চলবে, নিজের গণ্ডির মধ্যে থাকেন, মা হবার চেষ্টা করবেন না। নিলয়ের মায়ের সবকিছু অভ্যাস হয়ে গেছে। নিলয়ের অনেক কঠিন ভাষাও নিলয়ের মা সহ্য করে নিয়েছে, কিন্তু কোনোদিন কিছু বলেনি। তার একটাই আশা, নিলয় একদিন তাকে ঠিকই মা বলে মেনে নেবে। নীরাকে এদিকে ওর মা শুধু বিয়ে বাড়িতে ভদ্রতা বজায় রাখতে যায়নি, ওনার বান্ধবী মিসেস মুনমুনের ছেলে পিয়াসের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। নীরার মায়ের পিয়াসকে অনেক পছন্দ, কিন্তু নীরাকে বললে রাজি হবে না, তাই নীরার মাই প্ল্যানটা করে নীরাকে নিয়ে যায়। ধুর ধুর, সবাই মিলে আমার কলিজাটা নিয়ে টানাটানি শুরু করেছে। আল্লাহ বাঁচাও আমায়, এই শাড়ি পরে আমি কেমনে যাব? আসতেছি। আল্লাহ, আর যাই হোক, ওই গুণটার সাথে যেন দেখা না হয়। বিয়ে বাড়িতে এসে নীরার ভালোই লাগছে, কারণ সবাই নীরার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর থাকবেই না বা কেন, আজ নীরা হলুদ শাড়ি পরেছে, সাথে ম্যাচিং কানের দুল, গলায় মালা, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, হাত ভর্তি হলুদ কাঁচের চুড়ি, একদম হলুদ পরীর মতো লাগছে। নীরা সবাইকে আর চোখে দেখছে, আর মনে মনে ভাবছে, বাহ নীরা, তোকে তো মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে। সবাই তো হাঁ করে তাকিয়ে আছে, তার জন্যই তো ওই গুন্ডাটা তোর পেছনে পড়ে আছে। হ, আরো বেশি সুন্দর হ। বুঝতেই পারল না এত মানুষের মধ্যে একজোড়া চোখ ওর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আর অন্য কেউ না, নিলয়। ওর সাহস হয় কি করে এত সেজে কোথাও আসার? কত ছেলে ওর দিকে তাকিয়ে বাজে চিন্তা ভাবনা করছো জানা আছে? পাখা গজিয়েছে তোমার, দাঁড়াও, পাখাটা কেটে দেবার ব্যবস্থা করছি। এরই মধ্যে একটা ছেলে নীরাকে ডাকে। এক্সকিউজ মি মিস, হলুদ পরি। জি, আমাকে বলছেন? জি হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি ছাড়া এই পুরো বিয়ে বাড়িতে হলুদ পরি কে আছে? আপনি একটু বেশি বলছেন। আমার কিন্তু বেশ অহংকার আর হিংসা হচ্ছে জানেন। হিংসা কেন আর অহংকারই বা কেন? 2 দিন পর যার সাথে আমার বিয়ে, তাকে যে সবাই এইভাবে দেখছে তাই আমার হিংসা হচ্ছে, আর তুমি যে এতই সুন্দরী তাই আমার অহংকার হচ্ছে। মানে কি বলছেন আপনি? আসেন আমরা ওইখানটায় বসে কথা বলি। না, যা বলার এখানে বলেন, না হলে না বলেন। আচ্ছা আচ্ছা কুল, এখানেই বলছি। হাই, আমি পিয়াস, যার বিয়েতে আসছেন আমি তার ভাই। নীরা হাত মেলাতেই যাবে তখন দেখে নিলয় রাগী চোখে ওর দিকে এগিয়ে আসছে। নীরা নিলয়কে দেখে উল্টো দিকে দেয় দৌড় এক, আর পিয়াস হাঁ হয়ে থাকে নীরা যাবার দিকে। আল্লাহ, এটা কি হলো? যেটা না চাই তুমি সেটাই 2 হাত ভরে দাও। আমি এখন কই যাই? কিন্তু সামনে থেকে নিলয় এসে নীরার হাতটা ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে এসে রুমটা লক করে দেয়।
প্লিজ প্লিজ আমায় মারবেন না, আমি আর কোনোদিনও। পুরো কথা বলতেই পারে না, তার আগে নিলয় নীরা দুহাত শক্ত করে ধরে নিজের বুকের সাথে চেপে ধরে নীরার নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। নীলয় যেভাবে নীরাকে ধরে রেখেছে, নীরা নড়তেও পারছে না। নীরা অজানা এক অনুভূতিতে হারিয়ে গেছে। এরই মধ্যে নিলয় নীরাকে ছেড়ে দেয়। এদিকে নিলয় নীরাকে ছাড়ার পর নীরা চোখটা বন্ধ করে চুপটি মেরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কান্না করা বন্ধ করো নীর। কি থামবা নাকি আবারও কিস করবো? আপনি আমার সাথে কেন এমন করছেন? কি করেছি আমি? তুমি ওই ছেলের সাথে কথা বলছিলে কেন? হ্যাঁ, আমি তো কথা বলিনি। উনি তো কি যে তোমার সাথে কথা বলতে আসবে, তুমি তার সাথে কথা বলবো নাকি? কি ভেবেছিলে আমি জানতে পারবো না? আমি জাস্ট নির্পাখি, আমি তোমাকে বলছি না এমন কোনো কাজ করবো না যাতে আমার রাগ উঠে যায়। এত সেজে আসছো কেন? হ্যাঁ, সবাই কেমন করে তাকিয়ে আছে তুমি জানো? ঠোঁটে কখন লিপস্টিক দিবা না? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি চাই না আমি ছাড়া তোমায় এইভাবে কেউ দেখুক। বলেই নিলয় সুপ্তির কপাল থেকে টিপটা তুলে নেয়, টিস্যু দিয়ে ঠোঁটটা মুছে দেয়, চোখের কাজলটা তুলে নেয়, চুড়িগুলো খুলে নেয় আর চুলটা নীরাকে বেঁধে দিতে বলে। নীরা জানে ওর কথা না শুনলে কপালে খুব দুঃখ আছে অনেক, তাই চুল নিয়ে হাত খোপা করে নেয়। এখন গিয়ে মায়ের কাছে থাকবে, একা কোথাও যাবে না, কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি কিন্তু এখানেই আছি, বুঝতে পেরেছ? এবার যাও। ভারী ভারী লাগছিল তাই। নীরা বিয়ে বাড়িতে আর কারোর সাথে কথাই বলেনি, জানি নীলয় যখন তখন ওর ঘাড় মুটকে দেবে। ভাইয়া, মেয়েটা কে ছিল রে? কই, কোন মেয়ে? আমার ভাবি। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, কিউটের ডিব্বা। কিন্তু যাবার সময় দেখলাম রঙিন আর আসার সময় দেখলাম কালো। কাহিনী কি ভাই? তোর আর তো কাহিনী জানতে হবে না। তাহলে কিন্তু সবাইকে বলে দিব। না রে বোন, আমার তো কষ্ট করতে হবে না, আমি বলবো। যাই হোক ভাই, ভাবি কিন্তু খুব মিষ্টি। হয়েছে, আর বলতে হবে না, চলো বাসায় যাই। নীরা বাসায় ঢোকার সাথে সাথেই, তুমি সত্যি করে বলো, আজ আমায় এই বিয়েতে কেন নিয়ে গেছিলে? একদম মিথ্যা বলবো না। পিয়াস নামের ছেলেটা কেন বললো যে ওর সাথে নাকি আমার বিয়ে হবে? মানে কি এসবের? আমি যদি জানতাম তোমাদের মনে এসব আছে, আমি জীবনেও চাইতাম না। আমি ওরা বিয়ে করতে পারবো না। কিন্তু মা, কিন্তু আমি কেন বিয়েতে রাজি হচ্ছি না? যা শুনলাম পিয়াস ঠিকঠাক ছেলে, আর দেখতেও খুব একটা খারাপ না। শুধু কি নিলয়ের ভয়ে মা বাবা এত তাড়াতাড়ি আমায় বিয়ে দিতে চাইছে? শালা নিলয়, ইচ্ছে করছে তোর ডাস্টবিনের মধ্যে আটকে রাখি, হাত পা ভেঙে ফ্রিজে রেখে দিব তোর। সাইকো, তোর জন্য আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল। ও মাই গুডনেস, এই পিয়াসের বাচ্চা এখানে কেন? না জানি এই পিয়াস নিলয়কে কি বলছে। আজ তো নিলয় আমাকে ঝাল মশলা ছাড়াই চিবিয়ে খাবে। আল্লাহ বাঁচাও আমায়। নীরা, তুমি এখানে? জি ভাইয়া, আমি এই কলেজেই পড়ি। আর আপনি এখানে? আর বলো না, এ হচ্ছে নিলয়, আমার ছোটবেলার বন্ধু। আজকে সকালে হঠাৎই দেখা, ওই এখানে নিয়ে আসলাম। তোরা আগে দেখে একে অপরকে চিনিস? আরে তুই তো ওকে চিনিস না, ও হলো কাজিন। ও হলো আমার কাজিন ব্রাদার। কিন্তু নীরা, তুমি তো আমার। আরে ব্যাটা চুপ কর, না হলে নিলয় তোর মাথাটা উড়িয়ে দেবে। নিজের বিপদ নিজে আনিস না। হ্যাঁ ভাইয়া, আমি তো আপনার নিজের বোনের মতোই। নীরা, ও মনে হচ্ছে অন্য কিছু বলতে যাচ্ছে, তুমি ওকে বলতে দিচ্ছ না। এ মা, আমি কি লুকাবো? আপনাকে আপনার বোন ডাকছে, কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। কি তিশা এখানে? না, আমি তো মিথ্যে বলছি। মেয়েটা একা দাঁড়িয়ে আছে, আর আমাদের কলেজের সব ছেলে যা বাজে। নীলার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কলেজের বাইরে চলে যায়। তখন নীরা পিয়াসকে বলে, দেখুন ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আমি চাই না আপনার আমার কথা কেউ জানুক। বাসায় অনেক বলেছি বিয়েটা ভাঙার জন্য, কিন্তু বাসায় রাজি হচ্ছে না। দয়া করে আপনি না করে দিন, তাহলেই সব পসিবল। তুমি কি কাউকে ভালোবাসো? না, বাসি না, কিন্তু মনে মনে নিলয়ের কথা মনে হয়। যদি বাসতাম তাহলে আপনাকে আর বলতাম না। আমার সমস্যা আছে, আমি বিয়েটা করতে পারবো না। আমি তোমার কথাটা রাখতে পারবো না। আমি বিয়ে করলে তোমাকেই করব। বিয়ের জন্য তৈরি হও। বাই। শোনেন, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে।
কথাটা পিয়াসের কানে যায়নি, তার আগেই চলে গেছে। এই নীলু, তুমি আমাকে মিথ্যে কেন বললে? আর পিয়াস কই গেল? আপনার কি ধারণা আমি মিথ্যু? আচ্ছা বাদ দাও, ও কই গেল? ও তো বাসায় চলে গেল, কি জরুরি কাজ আছে তাই। নীরপাখি? উফ, ছেলেটা আমায় এই নামে কেন ডাকে? আমার যে এই নাম শুনলে বুকের মধ্যে ধক করে ওঠে। কি তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? কই না 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 তো, আমার ক্লাস আছে, গেলাম। নীরপাখি, তুমি যে কিছু লুকোচ্ছ তা তো আমি 100% শিওর, কিন্তু কি লুকোচ্ছ সেটা একবার যদি জানতে পারি। তুমি উল্টো পাল্টা কিছু প্যাচ করছো তো তোমার অবস্থা কিন্তু খারাপ আছে। নীরা কলেজ করে বাসায় চলে আসে, নীলয়কে ড্রপ করে দেয়। সন্ধ্যায় নীরার মা নীরার ঘরে আসে। কি এগুলো মা? এগুলো আমি কি করব? মা, তোমরা বুঝতে চাইছো না কেন বলো তো? আমি এখন বিয়ে করতে চাই না। মা, তোমাকে আমার কিছু বলার আছে। নিলয়, কিন্তু মা তুমি বুঝতেছো না মা, নিলয় যদি জানতে পারে আমাদের সবার অবস্থা খারাপ করবে আর আমাকে তো মেরেই ফেলবে। সেদিন আমাকে দিয়ে বিয়ের পেপারে সাইন করিয়ে নিয়েছে, এত সহজে ছাড়বে না। ওর সব পাগলামো দেখতে দেখতে আমি ওর প্রতি একটু একটু করে দুর্বল হয়ে পড়েছি। কিন্তু আমার জন্য তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হতে দিব না, বিয়েটা আমি করব। পরের দিন বিকালে নীরা আর পিয়াসের কোর্ট ম্যারেজ। নীরাকে কলেজে না দেখে নিলয় নীরার খোঁজ নিতে বের হয়, কিন্তু নীরার বাড়িতে খোঁজ নিয়ে জানে ওরা সকালে নাকি কোথাও বেড়াতে গেছে। নীরার ব্যাপারটা মোটেও ভালো লাগে না। আর এদিকে নীরার মা বাবা সকালে নীরাকে নিয়ে নীরার ফুপুর বাসায় চলে আসে, কারণ ওরা জানে নিলয় কোন অক্ষরেও জানতে পারলে বিয়েটা হতে দেবে। আগেরবার যেমন করেছিল, নীরাকে আজ লাল পরি সাজানো হয়েছে। নীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। লাল বেনারসি, লাল চুড়ি, লাল টিপ, লাল লিপস্টিকের কথা মনে করেই নীরা সেদিনের কথা মনে পড়ে যায়। সাথে সাথে নীরা চোখটা বন্ধ করে নিলয়ের ঠোঁটে কিস করা অনুভূতি করতে থাকে। কোর্টে নীরার পিয়াস পাশাপাশি চেয়ারে বসে আছে। পিয়াস অপলক চোখে সুপ্তিকে দেখছে। নীরা বেশ বুঝতে পারে পিয়াস ওর দিকে না খেয়ে তাকিয়ে আছে। আর থাকবে না কেন? এত সুন্দরী মেয়ে যার পাশে বসে আছে, সে না তাকিয়ে থাকতে পারে? কিন্তু নিলয় নীরাকে এইভাবে সাজতে বারণ করছিল। নিলয়ের কথা ভাবতে নীরার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে ওদের। নীরা বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু নিলয় আসছে না দেখে মনটা খারাপ করে আছে। আচ্ছা, আমার কেন মন খারাপ লাগছে ওর জন্য? আমি তো চাইছিলাম ও যেন আমার জীবন থেকে চলে যায়, আর যা হয় ভালোর জন্যই হয়। আমি আর নিলয়ের কথা ভাববো না। কোর্টের সব ফর্মালিটি শেষ, এখন শুধু পিয়াস আর নীরার সই বাকি। নীরার হার্টবিট যেন বেড়েই চলেছে, মনে হয় হার্টটা এখনই বের হয়ে যাবে। ওর মধ্যে পিয়াসও সই করে দেয়। এখন নীরার পালা। নীরাকে অনেকবার সই করার পরেও যখন সই করো না, তখন নীরার মা নীরার কাছে গিয়ে মাথায় হাত দেয়। নীরা কান্না করে দেয়, কাঁপা কাঁপা হাতে কলমটা তুলে পেপারে সই করতে লাগে। নীরা সাইনটা করতে শুরু করে, ঠিক তখনই কেউ পেপারটা টান দিয়ে নিয়ে নেয়। নীরা তাকিয়ে দেখে নিলয় ভয়ঙ্কর দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। নিলয়কে দেখে নীরার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ের চোটে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই নিলয় নীরার গাড়ে ঠাস করে কষিয়ে থাপ্পড় মেরে দিয়ে পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে নীরার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিল। কি করলি ভাই এটা তুই? আই বেয়াদব ছেলে, তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, সাহস কি করে হয় আমার মেয়ের গায়ের ওপর হাত তোলার? আমার মেয়ের জীবনটা নষ্ট না করে তুমি শান্ত হবে না? বেরিয়ে যাও এখান থেকে। নীরার বাবা, বের করে দাও এই ছেলেকে। এরই মধ্যে 8-10 জন ছেলে এসে নীরার মা বাবা, পিয়াসের মা বাবা সবার পিছনে এসে দাঁড়ায়। কি করছিস তুই এসব? আজ আমার বিয়ে, তুই এই সিক্রেট করছিস কেন? নীরাকে কি তুই আগে থেকে জানতিস? নিলয় পিয়াসের কথাগুলো শুনে নীরার দিকে আগুনের চোখে তাকালো। আর নীরা ভয় পেয়ে চেয়ার থেকে উঠে নিলয়ের হাত থেকে একটু দূরে গিয়ে গুটি শুটি মেরে দাঁড়ালো। ও কি বলবে তোমায়?
সেই কলেজের প্রথম দিন থেকে আমার মেয়েটার পিছে পড়ে আছো। অন্য জায়গায় বিয়ে ঠিক করার জন্য সবার সামনে নীরার বাবাকে যা নয় তাই বলে অপমান করছে। বাজে একটা ছেলে, বাবা মায়ের কোনো শিক্ষা নাই, তা না হলে কারো ঘরের মেয়ের সাথে এমন করতে পারে? আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে প্রথম স্বামী থাকাকালীন অন্য কাউকে বিয়ে করে? মানে কি বলতে চাচ্ছ? নীরা আপনার ঘরের মেয়ে ছিল 3 দিন আগে, ও এখন আমার স্ত্রী। আইন মতেও আমার বিয়ে করা বউ। এই দেখেন প্রমাণ, আমি সই করা পেপারটা দেখিয়ে বললাম। হীরা, এই ছেলেটা যা বলছে তাকে সত্যি? মা আসলে আগে যদি জানতাম তোর জন্য আমাদের মান সম্মান সব ধুলোয় মিটিয়ে যাবে, তাহলে তোকে তোর ঘরেই গলা টিপে মেরে দিতাম। মা তুমি বিশ্বাস করো, আমি পেপারে সই করতে চাইনি, উনি আমাকে জোর করে। জোর করে কিভাবে কাউকে সই করানো যায়? আমায় বোঝাতে আসবি না। দেখ ভাই, নীরা তোর সাথে থাকতে চায় না, তাই আমায় বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে। তোদের বিয়েটা তো আর এমনভাবে হয়নি। তুই আইনিভাবে নীরাকে ছেড়ে দে, আমি ওকে বিয়ে করব। নীরার নামও মুখে আনিস না, বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দে, নয়তো কি করবি তুই? ভুলে যাচ্ছিস আমারও কিন্তু ক্ষমতা কম নেই। নিলয় পিয়াসের নাক বরাবর একটা পাঞ্চ মেরে দিল। পিয়াস ছিটকে পড়ে গেল। বাবা, ও বাবা, তুমি বিশ্বাস করো, যা হয়েছে আমি ইচ্ছে করে করিনি, আমি এই বিয়ে মানি না। সুপ্রীতি, আমাদের মেয়ে আজ থেকে মরে গেছে। যে মেয়ে মা বাবার সম্মান নিয়ে তামসা করতে পারে, সে মেয়ের দরকার নাই আমার। চলো এখান থেকে। আর আপনাকে বলছি, যে ছেলেটা আপনার বাবাকে ভরা পাবলিক প্লেসে সবার সামনে অপমান করে, আর আপনি সেই ছেলেটার সাথে এখন ঘর করবেন ঠিক করেছেন, তখন তার কাছেই থেকেন। আমাদের মেয়ে মৃত। চল বাবা, আমাদের এমন মেয়ে লাগবে না, তোকে এর চেয়ে অনেক ভালো মেয়ে খুঁজে দিব। বাবা, মা, আমাকে একা ফেলে যেও না। আমার কে আছে বলো তোমরা ছাড়া? আমি এই বিয়ে মানি না। নির্বাখী, তুমি মানো আর না মানো, বিয়েটা আমাদের ভাঙবার মতো নয়। এটা যেভাবে হোক তোমাকে মানতেই হবে। নিলয়ের কথা শুনে নীরা নিলয়কে ধাক্কা মেরে দৌড়ে চলে যেতে নিলেই নিলয় নীরাকে ধরে ফেলে। আমি এই বিয়ে মানি না, আর বেঁচে থাকতে মেনেও নিব না। আমি থাকবো না আপনার সাথে। নিলয়ের রাগ এবার চরম পর্যায়ে উঠে যায়। নীরাকে দেওয়ালের সাথে ধাক্কা মেরে ফেলে দেয়। নীরা গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে যায়। নিলয় বুঝতে পারেনি নীরার লেগে যাবে। নিলয় ছুটতে গেল নীরাকে তোলার জন্য। একদম ছবি নামাই। নিলয় কোনো কথা না বলে নীরাকে কোলে তুলে নেয়। ছাড়ুন, ছাড়ুন আমায়, আমি আপনার। কথাটা পুরো বলতে পারে না, নীরা সেন্স হারিয়ে ফেলে। নিলয় নীরার মুখে দেখে তাকিয়ে দেখে নীরার কপাল বেয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তখন ধাক্কায় নীরার কপালটা ফেটে গেছে। নির্বাখী, এই নির্বাখী, নীরু, কথা বলো নীরু। কেন যে তুমি আমার রাগটা উঠাও? ক্ষতি তো তোমারই হয় আলটিমেটলি। বলছো না কেন? তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। নিলয় দেরি না করে নীরাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নীরাকে ডাক্তার দেখিয়ে ওদের অন্য একটা বাড়িতে নিয়ে যায়, যেখানে নিলয় একা থাকে। নিলয়ের বাবা মায়ের সাথে থাকে না, কারণ নিজের মা বাবার সংসার অন্য মহিলাকেও সহ্য করতে পারে না। নিলয় কখনো ওর সৎ মাকে মা বলে ডাকেনি। ওর বাবাও ও নিয়ে প্রতিবাদ করেনি, আর করলেও কোনো লাভ হয়নি। যাই হোক, নীরা যখন সেন্স পেরে তখন ও নিজেকে বিছানায় দেখতে পায়। রুমটা খুবই অগোছালো, আর পুরো রুমে নীরার ছবি ঝোলানো। নীরার বুঝতে বাকি থাকে না যে এইটা নিলয়ের ঘর। আস্তে আস্তে সে চারিদিকে দেখতে লাগলো, কোথাও নিলয়কে দেখতে পেল না। নীরার সাহস বেড়ে গেল। খুব কষ্ট করে উঠে রুম থেকে বের হয়ে মেইন দরজা খুলে বাসা থেকে পালিয়ে গেল, কিন্তু রাস্তায় এসে আর কিচ্ছু চিনতে পারছে না। আল্লাহ, কোন রাস্তা এটা? আমি তো কিচ্ছু চিনতে পারছি না, কোন দিকে যাব? উফ, মাথাটা মনে হচ্ছে ছিঁড়ে ফেলে দিই। নীরা রাস্তায় দৌড়াতে থাকে, কিন্তু কোনো বাড়ি ঘর কিচ্ছু দেখতে পায় না, কারণ নীলা যেখানে থাকে শহর থেকে অনেক ভেতরে। তার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, আর দিনের বেলায় গাড়ি থেকে গেলেও রাত্রে তো কোনো পোকাও দেখা যায় না। এরই মধ্যে নীরার সামনে একটা গাড়ি দেখতে পেল। নীরা দৌড়ে গিয়ে তাদের কাছে সাহায্য চাইল। প্লিজ, প্লিজ হেল্প মি, সেভ মি প্লিজ। গাড়ি থেকে 4টা ছেলে নেমে এলো। তারা লোহাদুর দৃষ্টিতে নীরার দিকে তাকালো। কি প্রবলেম বেবি? আসো দেখি, ভয় পাচ্ছ কেন? আমরা তোমার সব সমস্যার সমাধান করে দিব। আমার কোনো হেল্প লাগবে না বলেই দৌড় দিতে লাগলো। অমনি তৃতীয় ছেলেটি নীরার হাত ধরে ফেলে। তোমার না লাগলেও আমাদের লাগবে বেবি।
এরই মধ্যে নিলয় গাড়ি নিয়ে এসে থামলো নীরার সামনে। নিলয় বাথরুম থেকে বের হয়ে দেখে নীরা আর নাই, আর মেইন দরজাও খোলা। ও ভালোভাবে বুঝতে পারে নীরা পালিয়েছে, তাই গাড়ি নিয়ে বের হয়ে আসে। এসে দেখে নীরার হাত ধরে কেউ টানাটানি করছে। নীরা ছেলেটার হাত ছাড়িয়ে দৌড়ে এসে নিলয়কে চোখের মতো জড়িয়ে ধরে। এরই মধ্যে নিলয় লোকেরা এসে 4 জন ছেলেকে পেটাতে শুরু করে। নিলয় নীরাকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু ছাড়াতে পারে না। নীরা যেভাবে ধরে কান্না করছে এতে নিলয়ের খুব কষ্ট হচ্ছে। নিলয় নীরাকে জোর করে ছাড়িয়ে গাড়িতে নিয়ে বসায়। তারপর বাসায় এসে নীরাকে বিছানায় বসিয়ে দেয়। নিলয় নীরার সামনে পানির গ্লাস এগিয়ে দেয়, কিন্তু নীরা সরিয়ে দেয়। এতে নিলয়ের মাথা খারাপ হয়ে যায়। পানির গ্লাসটা শরীরের সমস্ত শক্তি দিয়ে ফ্লোরে আছাড় মারে। তুমি কি ভাবছো নিজেকে? হ্যাঁ, এখনই কি হতো? আমার কাছ থেকে পালানোর সাহস কি করে হয় তোমার? সাহস কি করে হয় অন্য কাউকে বিয়ে করার? আমি এ বিয়ে মানি না। তুমি মানো আর না মানো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি আপনার সাথে থাকার চেয়ে মরে যাওয়া পছন্দ করব। এতটাই অপছন্দ করো আমায়? আমি কি এতটাই খারাপ? আমি কি ভালোবাসা যায় না? আমি যে অনেক ভালোবাসি তোমায়। প্লিজ প্লিজ আমায় ভালোবাসো নির্বাহী, প্লিজ। আমি আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, বাসি না, আর কোনোদিন বাসবো না। আই জাস্ট হেট ইউ, আই জাস্ট হেট ইউ। নিলয় নীরার কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে না। নীরাকে বিছানার সাথে চেপে ধরে। ভালোবাসলেও তোকে আমার সাথেই থাকতে হবে, আর ভালো না বাসলেও থাকতে হবে। আমি থাকবো না আপনার কাছে, আমি কালকেই চলে যাব। নীরার কথা শোনার সাথে সাথে নিলয় নীরা চুলের মধ্যে হাত দিয়ে চুল মুঠো করে ধরে নীরার ঠোঁটে গলায় পাগলের মতো কামড়াতে থাকে। নীরা সহ্য করতে না পেরে নীলাকে ধাক্কা মেরে বিছানার অপর পাশে ফেলে দেয়। আপনার মতো এত নীচ মানুষ আমি জীবনে দেখিনি। আপনার যে ওইটাই তো আমার শরীর না। নিন নিন, সব ইচ্ছে পূর্ণ করে নিন। আমি আর আপনার এই ভালোবাসা নামক টর্চার নিতে পারছি না। নির্বাহী, নির্বাহী, তুমি অন্তত আমায় ভুল বোঝো না। আমি সারা জীবন তোমায় টাচনা করে থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি যা করছি তোমাকে ভালোবেসেই করছি। কোনটাকে ভালোবাসা বলেন আপনি? ভয় দেখে একটা মেয়েকে বিয়ে করে নেয়া, জোর করে তাকে আটকে রেখে ভালোবাসা নামক টর্চার করা, এর নাম যদি ভালোবাসা হয় তো এমন ভালোবাসা আমি চাই না। নীর, তুমি শুধু আমায় ভালোবাসো। কথা দিচ্ছি তোমায় আঙ্গুলের টোকাও দেবো না, কখনো দেবো না। তুমি শুধু আমার কথা মতো চলো। বিয়ে হয়ে গেছে আমাদের, তুমি এখন আমার স্ত্রী। ও, আমি তো আপনার স্ত্রী, ভুলেই তো গেছিলাম। তো আমাকে এখানে কেন লুকিয়ে রেখেছেন? নিজের বাসায় কেন নিয়ে যাননি? সবার সামনে কেন নিচ্ছেন না? আগে স্বামীর দায়িত্ব পালন করেন, তারপর স্বামীগিরি ফলাতে আসবেন। নিলয় নীরার কথাগুলো শুনে রুমের একটা চেয়ারে সজোরে মেঝেতে বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে গেল, আর নীরা ডুক করে কেঁদে উঠল। আমার সাথে কেন এমন হলো? আমি তেমনটা চাইনি। আজ আপনার জন্য আমার মা বাবার কাছে আমি মৃত। আমি আপনাকে কোনো দিনও মাফ করব না। যেদিনই হোক আপনার কাছ থেকে আমি পালাবই। এমন অবস্থা করব যাতে আপনি আমায় নিজে ছেড়ে দেবেন। আমি কখনো একটা গুন্ডাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কখনো না। সকালে নীরার ঘুম ভাঙলো অনেক দেরিতে। তাকিয়ে দেখে নিলয়ের পায়ের কাছে বসে কিছু একটা করছে। কি করছেন আপনি? ভয় পেও না নির্বাহী, তোমার পায়ের নখগুলো খুব সুন্দর, ওদের একটু রাঙিয়ে দিলাম নেল পালিশ দিয়ে। দেখো খুব সুন্দর লাগছে পা দুটো। নীরা হাসবে নাকি রাগ করবে কিছু বুঝতে পারছে না। রাতে এত কিছু হলো আর এখন কেমন করছে যেন কিছুই হয়নি। নীরা চারিদিকে তাকিয়ে দেখলো এটা সেই রুম না যে রুমে কাল ছিল। এটা কোন রুম? এটা তো সেই রুম না যে রুমে। এটা তোমার শ্বশুর বাড়ি নির্বাহী। মানে? কাল যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে তখন তোমাকে আমি এ বাড়িতে এনেছি। বিয়ে করেছি তোমায় লুকিয়ে রাখার জন্য তো নয়। গুড মর্নিং গাইস, এই নাও তোমাদের চা। ভাবি, ঘুম কেমন হলো? তুমি? আমি তিশা, তোমার একমাত্র ননদ। ও থাক, আর পাকামো করতে হবে না, যাও নিজের কাজে যাও। বাবা কোথায়? কেন, আমি থাকলে কি কোনো সমস্যা? বাবাই তো সকালেই বেরিয়ে গেছে, আর সন্ধ্যায় তোমাকে বাসায় থাকতে বলেছে, জরুরি কথা বলবে। কাল আপনি আমাকে কিভাবে নিয়ে এসেছেন? কি করে আবার, কোলে তুলে। জানো ভাবি, কাল ভাইয়া তোমায় কোলে করে সবার সামনে বাসায় নিয়ে আসছে। আর বাবাইকে কি বলেছে জানো? কি? বাবা, আমি নীরাকে বিয়ে করেছি। ওর মা বাবা কেউ আমাদের বিয়েটা মেনে নেয়নি। মেয়েটা কি নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করেছে? তোমার কি মনে হয় জোর করে বিয়ে করেছে? সেটাই কি সত্যি নয়? মেয়েটাকে দেখেই তো বোঝা যাচ্ছে ওর উপর কেমন টর্চার গেছে। অযথা কথা বলতে ভালো লাগছে না, তুমি মেনে না নিলে বলো, চলে যাচ্ছি।
একদম বাড়াবাড়ি করবা না। নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করছো। কি ভাবো নিজেকে? এই নিয়ে কাল কথা হবে। ওকে নিয়ে ঘরে যাও। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না। জানবা কি করে? তুমি তো ভাইয়ার কোলে স্লিপিং স্লিপিং। কি রে, তোকে কি কাজে পাঠালাম আর তুই কি করছিস? মামুনি, একদম মনে নাই। ঠিক আছে, তোমরা নাস্তা করে নাও, এসো। সেটা আপনাকে ভাবতে হবে না, আমার বাড়ি নাস্তা করে নেব। আন্টি, আমার খুব ক্ষুধা লাগছে আর গোসলও করব। আমায় আপনার একটা শাড়ি দেবেন? নীর, তোমার ক্ষুধা লাগছে? আমি বলনি কেন? আমি এক্ষুনি খাবার আনিয়ে নিচ্ছি। আমি আন্টির বানানো খাবারই খাবো। আপনার খাইতে হলে বাইরের খাবার খান। বলে নীরা ওদের সাথে চলে যায়। নিলয়ের উত্তরের অপেক্ষা না করে নীরা ভালো করে জানে যে থেমে থাকলেই নিলয় কোনো না কোনো ব্যাগড়া দেবে। মা, তুমি কোন শাড়ি পরবে? এখান থেকে পছন্দ করে নাও। আন্টি, আমি আপনার পায়ে পড়ছি, আমায় এখান থেকে বের করে দিন। আরে আরে, কি করছো? ওঠো ওঠো বলছি। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, ও আমায় জোর করে বিয়ে করেছে। বিশেষ করে আমি ওকে ভালোবাসি না, ও ভালোবাসার মানেই বোঝে না। এমন করে বলো না। জানো তো, ওর মা মারা যাবার পর ছেলেটা একা থাকতে থাকতে বড্ড জেদি হয়ে গেছে। তাহলে আপনি? হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। ওর মা মারা যাবার পর আমায় ওর বাবা বিয়ে করে আনে ওকে দেখাশোনা করার জন্য। জানো, আমায় দেখার পর আমার কোলে এসে জড়িয়ে ধরে মা মা বলে কান্না করছে। আমায় ছেড়ে এক মুহূর্তও থাকতো না। আমিও যদি ওরে ছেড়ে চলে যাই সেই ভয়ে। ভালোই যাচ্ছিল আমাদের তিনজনের সংসার, কিন্তু তোমার ফুপু শাশুড়ি নীলয়ের ছোট্ট মনটাকে আমার বিরুদ্ধে এমন ভাবে বিষিয়ে দেয় যে আমায় মা বলে ডাকে না। এই নিয়ে ওর বাবা কিছু বললে খাওয়া দাওয়া ছেড়ে দিত। ওর ফুফু বলছে আমি নাকি ওর বাবাকে ওর থেকে কেড়ে নেব। ভাবছিলাম ও বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু ও একটু একটু করে বড় হবার সাথে সাথে একটু একটু করে দূরে চলে গেছে। এই বাড়িতে থাকে না ও। তিশার সাথে দেখা করতে মাঝে মাঝে এই বাড়িতে আসে। কাল তোকে ওর কোলে দেখেই বুঝেছি ও পাগলের মতো তোকে ভালোবাসে। মারে, নীরার হাত ধরে তুই পারবি আমার ছেলেটাকে স্বাভাবিক করে তুলতে, আবার এ বাড়িতে একসাথে আনন্দে থাকতে, আমায় মা বলে ডাকাতে। আমার ছেলেটা খারাপ না তুই যতটা ভাবিস। ওকে একটু মন থেকে বোঝার চেষ্টা কর, তুই অসুখী হবি না। এটা কোনো দিনও সম্ভব না আন্টি, আমায় মাফ করবেন। ভাই, ভাই আয় না একসাথে খাই। মামুনি, বাবাইকে খুব মিস করছি, নাস্তা না করে চলে গেল। একা হাতে সব সামলায়, জরুরি মিটিং আছে তাই চলে গেছে। অফিসে নাস্তা করে নেবে। আন্টি, আপনার ছেলে কোনো কাজ করে না? ওর বাবা তো আছেই, ওর কাজ করার দরকার কি? দাঁড়ান, আপনার ছেলের 12টা বাজাচ্ছি। নিলয় তিশা চিল্লানি শুনে বাইরে এসে দেখে নীরা ড্রয়িং রুমে বসে নিলয়ের আশার দিকে তাকিয়ে আছে, আর ওর চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। নিলয় তো ওর দিকে তাকিয়েই আছে। দেখা হয়ে গেছে, আমি খাবো কি? কেন, খাবার কি কম পড়েছে? খাবার টেবিলে তো কত কিছু, ওরগুলো খাবে না? বাইরে কাড়িয়ে দেবো? তুমি তো বললে। বিয়ে করলে কি স্বামী হওয়া যায়? স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? হ্যাঁ, নাকি এটাও আপনার বাবার দায়িত্বে ছেড়ে দেবেন? ক্ষমতা না থাকলে বিয়ে করেছেন কেন? নীরার কথা শুনে তিশা আর নিলয়ের মা নীরার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ নিলয়ের মুখের ওপর এইভাবে কারো কথা বলার সাহস নেই। আর নিলয় যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে নীরাকে আস্ত গিলে ফেলবে। নীলয়কে ওইভাবে দেখেই নীরার জাহাজ শুকিয়ে গেছে। তাও সাহস আমি যেতে পারবো না।
নীলয় নীরার দিকে রাগী চোখে তাকালো। যাচ্ছি তো, চলেন। নীলয় নীরাকে ঘরে এনেই বসিয়ে দিল। আরে রে, কি করছেন আপনি? আপনি এই কাজটা করতে পারেন না। মাই ডিয়ার নীর পাখি, আমি সব করতে পারি। কাজটা কিন্তু ভালো করছেন না, আমি কিন্তু চিৎকার করব। নীর পাখি, তোমার এই মাথায় যে কি ঘুরপাক খায় আমি বুঝি না, বুঝছো? কি বুঝছেন আপনি? এই যে আমি ট্যাপে ফেলে বাসা থেকে বের করে তুমি পালাবে এখান থেকে, তাই এই ব্যবস্থা। তাই বলে আপনি আমার পায়ে শিকল পরিয়ে রাখবেন? আমি পালাবো না, সত্যি আমাকে বিশ্বাস করেন, সত্যি বলছি। জানি তো তুমি পালাবে না নীরু, আমি তোমাকে অনেক বিশ্বাস করি জানো, তাই তো তোমার পায়ে শিকল পরিয়ে দিলাম। আপনি খুব বাজে একটা লোক। নো ড্রামা, ওকে? তুমি যে ড্রামা করার মেয়ে না, আমি খুব ভালো করেই জানি। ওই শোনো, ওই বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা ফিট করা আছে, আর তো লাইভ আমি আমার এই ট্যাবে দেখতে পাবো। সব পালানোর চেষ্টা করো না। সো ডোন্ট বি স্মার্ট, আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক বেটার আন্ডারস্ট্যান্ড। পৃথিবীর সবচেয়ে বাজে লোক আপনি, আমি আপনাকে খুন করব। তোমার হাতে খুন আমি সেদিনই হয়েছে, যেদিন তোমায় আমি প্রথম দেখেছি। সো আমার জন্য একদম চিন্তা করো না, আমি জলদি ফিরে আসবো। নিজের খেয়াল রেখো জান। নীরার কপালে চুমু দিয়ে যেতে শুরু করলো। জান মাই ফুট। বাসায় এসে দেখবেন আমি নেই, পালাতে না পারলেও কিছু একটা করবই। নীরার কথা শুনে নিলয় অচিরেই নীরাকে বিছানার সাথে ধরে নিজে ঠোঁটে নীরার ঠোঁটটা চেপে ধরে টানা 10 মিনিট নিয়ে কিস করে। নীরা এই অনুভূতি আগেও পেয়েছে। নীরা আবেশে চোখ বন্ধ করে ফেলে। নিলয় নীরার ঠোঁট ছেড়ে নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরা চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। নিলয় নীরা চোখে চুমু খেয়ে বলল, নীর পাখি, এখান থেকে পালানো তো দূরের কথা, কিছু করার চিন্তাও মাথাতেও আনবে না, কারণ এখন তোমার উপর তোমারই আর কোনো অধিকার নেই। তোমার উপর অধিকারটা আমার, তুমি জান আমার, আর আমার জানটা যেন কোনো ক্ষতি না হয় সেটার খেয়াল তুমি রাখবে। একটা আঁচড় যেন না পড়ে, তাহলে আমি যে কি করব তুমি চিন্তাও করতে পারবে না। বালিশে নিচে ফোন আছে, আমার টাকায় কেনা, বাবার টাকায় না। অন করে দাও, আমি ফোন দেবো, বোরিং লাগলে টিভি দেখো, আর কিছু লাগলে তিশাকে ডেকো। এর বিপরীত কিছু হলে কপালে দুঃখ আছে বলে দিলাম কিন্তু। নিলয় অফিসে চলে গেল। নীরা চুপটি করে বিছানায় বসে পড়ল। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন করার? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না নাকি? তোর কি ধারণা আমি তোকে ভয় পাই? বেয়াদব ছেলে, যখন তখন আমায় কিস করা, এভাবে শিকল পায়ে পড়াতে পারলি? খচ্চর পোলা, আটকে রাখবি? রাখ, তোর জীবনটা আমি তেজপাতা করে যদি না দিছি তো আমার নামও নীরু না। এ হোয়াট এ নীরু? নীরা না আমার নাম, নীরা। নীরা আমার নাম, নীরা। নীরা না। আল্লাহ, দুনিয়াতে এত ছেলে থাকতে তুমি আমার কপালে এই গুন্ডাটাকে কুচিয়ে দিলে। আমার বোঝা শেষ, তুই রাক্ষস সত্যি, কোনো দিনও ছাড়বি না আমায়। আল্লাহ পথ দেখাও, কি করলে আমি এই রাক্ষসটার কাছে থেকে মুক্তি পাবো। ফোনের কথা বলো না। ওই ফোন। হ্যালো, কে বলছেন? কেমন আছো মা? বাবা কেমন আছে? কোন মুখে তুই ফোন করছিস? যে কাজটা করছিস তারপর ভাবলি কি করে আমরা ভালো আছি? মা তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমাকে ব্ল্যাকমেল করে। তাই? তাহলে তুই কেন কালকে ওখান থেকে ফিরে আসলি না, এসে আমাদের কাছে মাফ চাইলি না? ওই ছেলেটার বাড়িতে কেন তুই? আমি এখানে, তোমাকে কে বলেছে? ওই ছেলেটাই ফোন দিয়েছিল। তুই তো নিজের সুখ বেঁচেই নিয়েছিস, তো আমাদের কথা না ভাবলেও চলবে তো। নিলয় ফোন দিয়েছিল? নাটক করবি না একদম। আমি বাবার সাথে কথা বলবো মা। চেষ্টাও করবি না, তোর বাবা অনেক কষ্ট পেয়েছে। পিয়াসের পরিবার নেহাত ভালো মানুষ, তাই অপমানটা করেনি। তোর জন্য, শুধু তোর জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। খবরদার, যদি আর একবার আমায় ফোন দিছিস তো তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যালো হ্যালো মা, তোমরা আমায় ভুল বুঝছো মা। তিশা ঘরে এসে নীরার ফোনের কথা সব শুনতে পায়। তিশা নীরার ঘাড়ে হাত দেয়। নীরা তিশাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে লাগে। তোমার ভাই আমাকে জীবন্ত মেরে ফেললো। আমার বাবা মার কাছে আজ আমি মৃত। আমি কোনোদিনও তোমার ভাইকে ক্ষমা করব না। আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ভাই। আমি কি করব বলো এখন? মরতেও পারবো না আমি নিজের ইচ্ছায়। শান্ত হও ভাবি, শান্ত হও। এভাবে কান্না করলে শরীর খারাপ করবে। আমি কি করে শান্ত হই বলো?